সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের সেশনে। আজকের সেশনটা আমাদের 5ম নম্বর সেশন। আমরা গত সেশনে টাস্ক অ্যানালাইসিস দেখেছিলাম এবং টাস্ক অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেখানে একটা পারফরমেন্স ক্রাইটেরিয়া থেকে আমরা স্কিলে কনভার্ট করেছিলাম, অর্থাৎ একটা পারফরমেন্স ক্রাইটেরিয়াকে কিভাবে স্কিলে কনভার্ট করতে হয় সেটা শিখেছিলাম। আজকে আমরা যেটা জানবো, আমি কিন্তু প্রতিদিন সিবিএলএম থেকেই আসলে কপি করে নিয়ে আসি এবং সিবিএলএম থেকেই সবকিছু দেখাই। আর আজকে থেকে যেটা থাকবে, আমাদের প্রতিটা পেজের একেবারে নিচে ডান পাশে পেজ নাম্বারটা থাকবে, সিবিএলএম এর পেজ নাম্বারটা এখানে দেওয়া থাকবে, অর্থাৎ এইটা সিবিএলএম এর কত নাম্বার পেজে আছে, আমরা যেটা যেটা পড়বো ওই পেজটা সিবিএলএম এর কত নাম্বার পেজে আছে সেটা আপনারা খুব সহজে পাওয়ার জন্য আমরা এটা অ্যাড করেছি। তো আমরা গত ক্লাসে বা তার আগের সেশনে আমরা পড়েছিলাম রেঞ্জ স্টেটমেন্ট বা রেঞ্জ অফ ভেরিয়েবল। কারোর কি মনে আছে রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ অফ স্টেটমেন্ট কি জিনিস? জি স্যার। বলেন তো একটু, কার মনে আছে? পারফরম্যান্স ক্রাইটেরিয়ার মধ্যে যেগুলো হাইলাইটস করা থাকে সেগুলোই হচ্ছে রেঞ্জ অফ ভ্যারিয়েবলস। হ্যাঁ, পারফরমেন্স ক্রাইটেরিয়ার ভিতরে যেগুলো হাইলাইট করা থাকে, হাইলাইট না আন্ডারলাইন করা থাকে, হ্যাঁ আচ্ছা। আন্ডারলাইন করা থাকে, সেগুলো রেঞ্জ অফ স্টেটমেন্ট বা ভেরিয়েবল হতে পারে। আর কেউ? আর ইংলিশে বলেছিলেন স্যার কনটেক্সট অ্যান্ড কন্ডিশন। কনটেক্সট অ্যান্ড কন্ডিশন, বাহ দারুণ, একেবারে কি ফিচার্স উঠিয়ে নিয়ে এসেছেন। একটু বাংলায় কেউ কনটেক্সট ব্যাখ্যা করে বলেন তো আমাকে। স্যার, আমরা হলো যে কাজগুলো করব, সেই হুম। কাজগুলো করার জন্য আমাদের যেই সব ম্যাটেরিয়াল বা হলো যেসব আর কি কোন উপাদান যেগুলো টুলস? টুলস, ইকুইপমেন্ট, এগুলো সব ওইখানে মানে রেঞ্জ অফ স্টেটমেন্টের ভিতরে বাহ থাকবে। ভেরি গুড, হ্যাঁ তাও হতে পারে। অর্থাৎ রেঞ্জ অফ ভেরিয়েবল বা রেঞ্জ অফ স্টেটমেন্ট যখন আমাদের আসবে, সবার আগে আমরা মনে রাখবো কনটেক্সট অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ, অফ অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্টের কনটেক্সট অ্যান্ড কন্ডিশন, তারপর ওয়ার্ক ইনভায়রনমেন্ট হতে পারে, টুলস, ইকুইপমেন্ট। তো আজকে আমরা যেখান থেকে শুরু করছি সেটা হলো রেঞ্জ স্টেটমেন্ট ইনফরমেশন ইনক্লুড, মানে রেঞ্জ স্টেটমেন্টের ভিতরে কি কি থাকে বা আরো কি কি থাকে। আমরা তো গতদিন একটা জানতে পেরেছি। তো রেঞ্জ স্টেটমেন্টের ভিতর আর ইনক্লুড আমাদের এটা মুখস্থ করতে হবে। এটা আমাদের 1 নম্বর সিবিএলএম এর ভিতরে 16 নম্বর পেজে আছে। অর ইফেক্টিভলি উইথিন বাংলাদেশ টিবেট সেক্টর, এই সিবিএলএম এর 16 নম্বর পেজে এটা পেয়ে যাব। রেঞ্জ স্টেটমেন্টের ভিতরে কি কি ইনক্লুড থাকে, কোন কোন তথ্য ইনক্লুড থাকে। তো এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। লেজিসলেশন সাচ অ্যাজ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, দি রেঞ্জ অফ ইকুইপমেন্ট, টুলস, প্রসেস অ্যান্ড প্রসিডিউর, স্পেশাল ক্যারেক্টারাইজ অ্যান্ড নিডস অফ লার্নার গ্রুপ, পার্টিকুলার লোকেশন। যদি আমরা চারটা মুখস্থ করি তাহলেই হবে। তো আমরা এই রেঞ্জ অফ স্টেটমেন্টের ভিতরে কি কি ইনক্লুড আছে, অর্থাৎ লেজিসলেশন মানে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের নীতিমালা বা আইনের কথা বলা হয়েছে এখানে, আইন। অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথের আইন থাকবে, এর ভিতরে ইনক্লুড থাকবে। টুলস, ইকুইপমেন্ট থাকবে, প্রসেস থাকবে, প্রসিডিউর থাকবে, স্পেশাল ক্যারেক্টারাইজ লার্নার নিডস গ্রুপ মানে স্পেশাল নিডস লার্নার গ্রুপ, পার্টিকুলার লোকেশন থাকবে। তো আমরা এখান থেকে এই 4-5টা কি করব, মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, রেঞ্জ অফ স্টেটমেন্ট, ইনফরমেশন আর ইনক্লুডস, এটা প্রথম যে চারটা আছে আমরা এই চারটা কি করব, মুখস্থ করে ফেলবো। আমরা যদি আরো সহজ করে স্যার, পড়তে ওই চাই। যে 3 নাম্বার যে পয়েন্টটা, স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড নিডস অফ লার্নার গ্রুপ, হ্যাঁ, এটা কি রেঞ্জ স্টেটমেন্টের ভিতরে মানে কোথায় থাকে? আচ্ছা, এটা আমাদের যে প্রশ্ন আগে বলেছে সেটা হল রেঞ্জ অফ স্টেটমেন্ট, ইনফরমেশন আর ইনক্লুড, মানে রেঞ্জ স্টেটমেন্টের ভিতরে কি কি থাকে, স্পেশাল ক্যারেক্টারাইজড অ্যান্ড নিডস লার্নার গ্রুপস। এটা আমাদের রেঞ্জ স্টেটমেন্টের ভিতরে ইনক্লুডের কথা বলা হয়েছে। যেমন আমাদের কনটেক্সট কন্ডিশনের পাশাপাশি কি বলা হয়েছে, ইনভায়রনমেন্ট বলা হয়েছে। তো নিডস প্রয়োজন হতে পারে, লার্নার গ্রুপ, এখন লার্নার গ্রুপ বলতে কিন্তু একটা লার্নারকে বলা হয়নি, পুরো সব লার্নারকে বোঝানো হয়েছে। আর ক্যারেক্টারাইজ লার্নার যখন আমরা পড়বো তখন এটা আরো ভালো করে বুঝে যাব। ঠিক আছে, যখন আমাদের সামনে ক্যারেক্টারাইজ অফ লার্নার চলে আসবে তখন আমরা এটা ভালো করে বুঝে যাব। আপাতত আমরা এটা মুখস্থ করে ফেলবো যে লেজিসলেশন ও এস এইচ এর ভিতরে ইনক্লুড আছে, দি রেঞ্জ অফ ইকুইপমেন্ট, টুলস, প্রসেস আছে এবং প্রসিডিউর আছে, স্পেশাল ক্যারেক্টারাইজ অ্যান্ড লার্নার নিডস গ্রুপ, পার্টিকুলার লোকেশন। এতটুকুই, এতটুকু আমরা
মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? জি স্যার। ওকে। এরপরে যেটা আছে সেটা হলো কোয়ালিটি অ্যাসুয়ারেন্স ফ্রেমওয়ার্ক। কোয়ালিটি অ্যাসুয়ারেন্স ফ্রেমওয়ার্ক বলতে আমরা কি বুঝি? কোয়ালিটি তো বুঝি নাকি? জি স্যার। কেউ কি একটু বলতে পারবেন আমার সাথে যে কোয়ালিটি অ্যাসুয়ারেন্স ফ্রেমওয়ার্ক বলতে কি বুঝি? স্যার, যারা কোয়ালিটি নির্ধারণ করে এরকম কিছু। কোয়ালিটি নির্ধারণ করে এমন কিছু, হ্যাঁ হতে পারে। আচ্ছা, কোয়ালিটি অ্যাসুয়ারেন্স ফ্রেমওয়ার্ক বলতে যেটা বোঝানো হয়েছে আমরা একটু এখানে পড়ি, এ সিরিজ অফ কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফর টিবেট ইনস্টিটিউশন, ইন্টারনাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, টিচিং ফ্যাসিলিটিস ইটিসি। এরপর কি উইকনেস অ্যান্ড, এই যে আমাদের যে হাইলাইট করা যেটা সেটা একটু পড়ি, তারপরে আমাকে একটু বলবেন যে কি বুঝতে পেরেছেন আপনি। উইকনেস অ্যান্ড এগ্রি অন অ্যান ইমপ্রুভমেন্ট অ্যাকশন প্ল্যান, এই যে হাইলাইট করা যে কথাগুলো এগুলো একবার একটু রিডিং পড়েন সবাই। পড়েছেন? জি স্যার। আচ্ছা, কেউ একটু বলেন তো কিছু বুঝেছেন কিনা অন্তত, যে কি মনে হচ্ছে। মানে স্যার, এখানে হচ্ছে মানে কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটা বলতে বোঝাইছে যে তাদের মানে এইটা নিয়ে মানে টিবেট সেক্টরে এইটার যে মানে গুণগত ভাবে কিভাবে কাজটা করতে পারবে, মানে তাদের হচ্ছে ইনশিওর করতে হবে গুণটা একদম মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখেন নিচে আমি কিন্তু বাংলায় লিখে রেখেছি, এই ট্রেনিং ও অ্যাসেসমেন্ট কার্যক্রম যেন নির্দিষ্ট মান, মানে নির্দিষ্ট একটা মান হতে হবে, স্ট্যান্ডার্ড হতে হবে, নিয়ম অনুসরণ করতে হবে, নীতিমালা থাকতে হবে, এই অনুযায়ী সঠিকভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য যে ব্যবস্থাপনা কাঠামো ও প্রক্রিয়া ব্যবহার করা হয় সেটাই হলো কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। ব্যাপারটা এমন যে একটা ট্রেনিং প্রতিষ্ঠান আপনি দিলেন, আপনি একটা ট্রেনিং প্রতিষ্ঠান দিলেন, সেখানে ট্রেনিং করাবেন, এই জন্য একটা ট্রেনিং প্রতিষ্ঠান আপনি দিলেন। এখন ট্রেনিং প্রতিষ্ঠান দিলেই কি হবে? শুধু ল্যাব দিলেন, মনে করেন যে আপনার ফুডের ল্যাব দিলেন, একটা খাবার দাবার রান্না করবেন এবং স্টুডেন্টদের রান্না বান্না করা শেখাবেন, এই জন্য শুধুমাত্র একটা ল্যাব দিলেন। স্টুডেন্ট আসলো, রান্না বান্না করলো, চলে গেল, তাহলে কি কোয়ালিটি হয়ে গেল? কোয়ালিটি অ্যাসুরেন্স করার জন্য কিন্তু বিভিন্ন সিস্টেম আছে। শুধু আপনি যে ফুডের ল্যাব দিলেন তাতে কিন্তু কোয়ালিটি হলো না। কোয়ালিটি হওয়ার জন্য কিন্তু ফুডের ল্যাবের পাশে ওয়াশরুম থাকতে হবে, তাই না? আপনার এখানে যে শিখতে আসছে, আপনি একটা ল্যাব দিলেন বা একটা প্রতিষ্ঠান দিলেন, সেখানে শুধু স্টুডেন্ট এসে শিখে চলে যাবে, ব্যাপারটা এমন না। আপনি আর কি কি ফ্যাসিলিটিস দিচ্ছেন, আপনার ইন্টারনাল কোয়ালিটি ঠিক আছে কিনা, ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা, টিচিং ঠিক আছে কিনা, আপনি যে ফ্যাসিলিটি গুলো দিচ্ছেন সেগুলো ঠিক আছে কিনা, আপনার ল্যাবের পাশে বাথরুম আছে কিনা, এগুলা সবকিছু কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের ভিতরে পড়ে। এই জন্য আমি এখানে হাইলাইট করে রাখছি, দেখেন এটা সিভিএলএম থেকেই কপি করে নিয়ে আসা, এ সিরিজ অফ কোয়ালিটি স্ট্যান্ডার্ড অফ ফর টিভেট ইনস্টিটিউশন, মানে টিভেট ইনস্টিটিউশনের স্ট্যান্ডার্ডটা মেনটেন করে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক। ইন্টারনাল কোয়ালিটি, ভেতরের কোয়ালিটি ম্যানেজমেন্ট করবে, টিচিং ফ্যাসিলিটিস এগুলা মেনটেন করবে। এরপর কি করে? উইকনেস অ্যান্ড এগ্রি অন ইমপ্রুভমেন্ট, মানে যদি কোনো ত্রুটি থাকে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে, যদি কোথাও দুর্বলতা থাকে তাহলে সেটা ইমপ্রুভ করা যায় বা জানা যায় যে এখানে আমার ত্রুটি আছে, তাই না? প্রোডাক্ট কোয়ালিটি, আমার যদি কোয়ালিটি ঠিক না থাকে, মনে করেন আমার কোয়ান্টিটি আছে কিন্তু কোয়ালিটি নেই, তাহলে তো কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক মিট করবে না। এই জন্য আমার ট্রেনিং প্রতিষ্ঠানে কোয়ালিটি আছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়। আমার কথা কি সবাই বুঝতে পেরেছেন? হুম, স্যার বুঝতে পেরেছি। একজন মাত্র, বাকিরা বুঝতে পারেননি? জি আরেকবার স্যার, আলোচনা বুঝতে করি তাহলে এটা নিয়ে নাকি? স্যার
স্যার যদি জিজ্ঞেস করে যে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক কি, তাহলে অ্যান্সার টুকু স্যার কতটুকু দিলেই হয়ে যাবে? আচ্ছা, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক কি যদি জিজ্ঞাসা করে, আপনি কিন্তু বাংলায়ও লিখতে পারবেন, ভয়ের কিছু নেই। হ্যাঁ, তা আপনি যতটুকু বুঝেন এখানে এই যে এ সিরিজ অফ কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফর টিবেট ইনস্টিটিউশন কভারিং ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স কিউএ ম্যানেজমেন্ট টিচিং ফ্যাসিলিটিস ইটিসি, যদি এই পর্যন্তও লেখেন তাহলেও কিন্তু হয়ে যাবে, যদি এই পর্যন্ত লিখতে পারেন। কারণ এখানে কিন্তু মেইন পয়েন্টটা উল্লেখ আছে, এ সিরিজ অফ কোয়ালিটি স্ট্যান্ডার্ড ফর টিবেট ইনস্টিটিউশন, মানে এটা একটা সিরিজ কিসের, টিবেট ইনস্টিটিউশনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করার জন্য, এবং কভার করে কিসের, ইন্টারনাল কোয়ালিটি, ভেতরের কোয়ালিটিগুলো কভার করবে, যে ম্যানেজমেন্ট টিচিং ফ্যাসিলিটিস এগুলো ঠিক আছে কিনা। কারণ একটা ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা, টিচিং কোয়ালিটি ঠিক আছে কিনা, সবকিছু ফ্যাসিলিটি পাওয়া যাচ্ছে কিনা, এগুলাই তো যাচাই বাছাই হলো কোয়ালিটির ভিতরে পড়ে, যে এগুলাই কোয়ালিটি, এগুলাই স্ট্যান্ডার্ড। তারপরে আরো কি হতে পারে, যে কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের, যদি একটা প্রতিষ্ঠানের কোয়ালিটি অ্যাসুরেন্স কোয়ালিটি ফ্রেমওয়ার্ক করা অ্যাসুরেন্স হয় তাহলে তার ফ্রেমওয়ার্ক আর দুর্বলতা জানা যায়। কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক আর কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম কি একই জিনিস? কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক এবং কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেম দুইটাই একই। সিস্টেম বলা হয় কাকে, যে প্রসেসে আমরা কাজটা করছি ওই যে সিস্টেম বা সেটিংস সেটা। আর ফ্রেমওয়ার্ক আমরা কখন বলি, যখন ডায়াগ্রাম বা একটা এই ধরনের বোঝাই, একই। ফ্রেমওয়ার্ক এবং সিস্টেম দুইটাই একই। কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক তার বলে এর মাধ্যমে আমরা একটা প্রতিষ্ঠানের কোয়ালিটি সম্পর্কে জানতে পারি, যে তার ম্যানেজমেন্ট ঠিক আছে কিনা। ফ্রেমওয়ার্ক বলতে বোঝাচ্ছে স্যার ওইটা হতে পারে মানে এর ভিতরে যেগুলো আছে তার বাইরে কিছু করা যাবে না। হ্যাঁ, হুম। নির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্কের কথা এখানে আমরা বুঝতে পারছি। আমরা একটু পরে আরো শিওর হব আমাদের কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের নেক্সট যে ইয়াটা আছে সেটা আমরা একটু দেখে নিতে হলে। দেখেন, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের যে উদ্দেশ্য এটা যদি আমরা একটু দেখি, যে ট্রেনিং সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা নিশ্চিত করা যাচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের মাধ্যমে, অ্যাসেসমেন্ট সঠিক ও নির্ভরযোগ্য হচ্ছে কিনা সেটাও যাচাই করা যাচ্ছে, সব শিক্ষার্থী সমান সুযোগ পাচ্ছে কিনা সেটা যাচাই করা যাচ্ছে। যেমন ইনক্লুসিভিটির বিষয়টা আমরা অনেকে মনে করি যে সবাইকে সমান সুযোগ করে দেয় ইনক্লুসিভিটি, এখানে এটা কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্কের ভিতরে ইনক্লুসিভিটি চলে আসছে। এরপরে ওয়ার্ক প্লেস স্ট্যান্ডার্ড বজায় রাখা, যে ল্যাব বা যেখানে আমরা কাজ করব সেখানকার স্ট্যান্ডার্ড ঠিক আছে কিনা সেটা বজায় রাখতে হবে। কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট নিশ্চিত করা, মানে নিয়মিত আমি চেক করব, বা নিয়মিত কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক যদি আমি করি বা কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমটা যদি ফলো করি, তাহলে কন্টিনিউয়াস ইমপ্রুভ হবে আমার ল্যাব, কোনো ত্রুটি থাকলে সেটা সমাধান হয়ে যাবে। কোয়ালিটি এবং কোয়ান্টিটি ইমপ্রুভমেন্ট, কোয়ালিটির পাশাপাশি মানে কোয়ান্টিটির পাশাপাশি কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে হবে, অর্থাৎ শুধুমাত্র জনবল সংখ্যা বাড়ালে হবে না, কোয়ালিটিও বাড়াতে হবে। যে আমি শুধু স্টুডেন্ট ভর্তি করলাম আর টাকা নিলাম তাহলে কিন্তু হবে না, আমার প্রশিক্ষণের দক্ষতা, মান, টিচিং সবকিছু ইমপ্রুভমেন্ট করতে হবে। এটা আছে হচ্ছে 28 নম্বর পেজে। হ্যাঁ, কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক, আমরা এটা একটু পড়ে নিব, এইখানে যেটা আছে এটা একটু পড়ে নিব। আর কোয়ালিটি অ্যাসুরেন্স ফ্রেমওয়ার্ক থেকে আসলে তেমন কোশ্চেন আসে না। এরপরে আছে হচ্ছে রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশন বা আরটিও। আরটিও কাকে বলে? বিটিবি অনুমোদিত প্রতিষ্ঠানকে বলা হয় আরটিও, অর্থাৎ বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে যে যে প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া হয়েছিল তাকে বলা হতো আরটিও। আমরা জানি যে আমরা এখন তো বিএনকিউএফ এর আন্ডারে আছি, এর আগে কি ছিল, এনটিভিকিউএফ। এনটিভিকিউএফ ছিল না? জি জি স্যার, স্যার, আচ্ছা, তো এখন বলে এসটিপি। হ্যাঁ, বিটিবি অনুমোদিত প্রতিষ্ঠানসমূহকে বলা হতো হচ্ছে আরটিও। আরটিওর বেনিফিট বলেছে যে আরটিও কি জিনিস, তাহলে আমরা আরটিও বলতে পারি যে বিটিবি দ্বারা যেসব প্রতিষ্ঠান অনুমোদন দেওয়া ছিল সেই সব প্রতিষ্ঠানকে বলা হয় আরটিও প্রতিষ্ঠান। আর আরটিও প্রতিষ্ঠানের কিছু বেনিফিটস আছে বা উপকারিতা ছিল, 3টা উপকারিতা ছিল: আপডেট স্কিল, এমপ্লয়ি পারফরমেন্স, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে স্কিল আপডেট করা যেত, এমপ্লয়ীদের পারফরমেন্স আপডেট করা যেত, এবং রিটার্ন অন ইনভেস্টমেন্ট অর্থাৎ যে খরচ করা হতো তার থেকে ভালো একটা বেনিফিট চলে আসতো। এটাই ছিল আরটিওর বেনিফিট বা রেজিস্টার ট্রেনিং অর্গানাইজেশনের বেনিফিট ছিল। কিন্তু বর্তমানে এখন আছে এসটিপি। এনএসডিএ থেকে
যে রেজিস্ট্রেশনটা আমাদের দেয় বা অনুমোদনটা দেয় সেটাকে কি বলে? এসটিপি বা স্কিল ট্রেনিং প্রোভাইডার। অর্থাৎ আমরা যত প্রতিষ্ঠানে চাকরি করছি বা রানিং যত অ্যাসেসমেন্ট হচ্ছে এনএসডি এর আন্ডারে, সবকিছু কি এসটিপি প্রতিষ্ঠান। এসটিপি। হ্যাঁ, এসটিপি প্রতিষ্ঠান অর্থাৎ স্কিল ট্রেনিং প্রোভাইডার। আর এর আগে ছিল যেটা, সেটা হলো আরটিও। স্কিলস হবে না বুঝিনি। মানে স্কিলস হবে না, এস হবে না? আচ্ছা, আমরা একটা এস যোগ করে দিলাম, স্কিলস ট্রেনিং প্রোভাইডার। এখানে স্কিলস হবে না, স্কিল হবে। হ্যাঁ, এখানে স্কিল হবে। আচ্ছা, আমরা একটা এস যোগ করে দিলাম, জান। না, সব জায়গায় তো স্কিলের সাথে এস এস দেখি। হবে না। এখানে স্কিল হবে, হ্যাঁ, স্কিল ট্রেনিং না, এস হবে না প্রোভাইডার। তাহলে আমরা এসটিপির ফুল মিনিংটা জেনে নিলাম। এখন বর্তমানে এনএসডি এর আন্ডারে স্কিল ট্রেনিং প্রোভাইডার, এটা হলো এসটিপি। আর আরটিও ছিল বিটিইবির আন্ডারে যাদের অনুমোদন দেওয়া হতো তাদের। এবার আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেনে চলে আসছি। কি কোশ্চেন বলেন তো, পড়েন তো। অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিসশিপ কম্পোনেন্ট। অ্যাপ্রেন্টিসশিপ কম্পোনেন্ট, রাইট। কম্পোনেন্ট জানার আগে আমাদের আগে জানতে হবে যে অ্যাপ্রেন্টিসশিপ কি জিনিস, তাই না? শিক্ষানবিশ। শিক্ষানবিশ। কেউ একটু বলেন তো। কাজ করতে করতে শেখা, কাজ করতে করতে শেখা। তারপর বাস্তব অর্জন তাহলে করা। যে চাকরি থাকা অবস্থায় যে ট্রেনিংটা দেয়া হয় চাকরিজীবীদের, ওইটা। তারপর আর ইন্টার্নশিপ, ইন্টার্নশিপ স্যার। ইন্টার্নশিপ। দেখেন কত নতুন নতুন কথা আমরা পাচ্ছি, তাই না? স্টাইপেন্ডের ব্যবস্থা। আচ্ছা, আর কেউ? অন দা জব ট্রেনিং। সেট করার পদ্ধতিতে হাতে কলমে অথবা প্র্যাকটিক্যাল পরিবেশে ইন্ডাস্ট্রিয়াল জায়গায় সরাসরি কাজ যেটা করা সেটাই অ্যাপ্রেন্টিসশিপ। এবং সেটার জন্য হচ্ছে দেখা যাচ্ছে যে কোম্পানি বা প্রতিষ্ঠান যেখানে তারা কাজ করছে সেখান থেকে তাদের একটা অনারিয়াম দেওয়া হয়। মেডিকেল স্টুডেন্ট, নার্সিং স্টুডেন্ট যারা এমবিবিএস অথবা কোর্স কমপ্লিট করে দেন হচ্ছে তারা এরকম ইয়ে করে, ব্যাংকিং এও করে, প্লাস অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল জায়গাগুলোতেও করে থাকে সচরাচর। অন দা জব ট্রেনিং কি হয় স্যার? আচ্ছা, অন দ্য জব ট্রেনিং, হ্যাঁ, এটা এটা আমরা নিতে পারি। অন দ্য জব ট্রেনিং পাশাপাশি আরো কিছু যুক্ত হবে, যেমন আমরা অনেক কিছু কিন্তু পেয়ে গেছি। আসলে আমরা আগে জেনে নিই যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা আসলে কি জিনিস। এই নামটা যখনই আসবে তখন সবার আগে আমরা একটা জিনিস শুধু বলবো, সেটা হলো লার্নিং অ্যান্ড আর্নিং। লার্নিং অ্যান্ড আর্নিং, অর্থাৎ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হলো, মনে করেন আপনাদের আশেপাশে গ্যারেজ আছে না, মোটরসাইকেলের গ্যারেজ আছে কিনা? বাইকের গ্যারেজ আছে আশেপাশে? জি আছে স্যার। জি স্যার। জি স্যার। আছে বাইকের স্যার। গ্যারেজ, গাড়ির গ্যারেজ আছে। এই গ্যারেজ গুলাতে দেখবেন যে মিস্ত্রির সাথে যে মিস্ত্রি থাকে বা মেকানিক থাকে, এই মেকানিকের সাথে দেখবেন যে কিছু সহকারী থাকে, কর্মী থাকে, থাকে না? হুম। তো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা হচ্ছে একটা রিয়েল ওয়ার্ক প্লেস হবে। ফার্স্ট একটা রিয়েল ওয়ার্ক প্লেস বা অন দি জব হবে। সিমুলেটেড ওয়ার্ক প্লেস হলে কিন্তু হবে না, একটা রিয়েল ওয়ার্ক প্লেস হবে। রিয়েল ওয়ার্ক প্লেস হওয়ার পরে সেখানে একজন ব্যক্তি, একজন স্কিল পার্সনের আন্ডারে কিংবা একজন সুপারভাইজারের আন্ডারে থেকে কাজ শিখবে, পাশাপাশি কিছু ইনকাম করবে। হতে পারে সেটা একটা প্রতিষ্ঠান, হতে পারে সেটা একটা গ্যারেজ। অর্থাৎ একজন দক্ষ কর্মীর আন্ডারে থেকে, একজন দক্ষ কর্মী কিংবা একজন সুপারভাইজারের আন্ডারে থেকে কাজ শেখার পাশাপাশি কিছু ইনকাম করা, সেটাই হলো, সেটা কি? অ্যাপ্রেন্টিসশিপ। অ্যাপ্রেন্টিস। আর অ্যাপ্রেন্টিসশিপ আমাদের ট্রেনিং। যে নারী উদ্যোক্তাদের
বাণিজ্য মন্ত্রণালয় বা কৃষি মন্ত্রণালয় থেকে কিছু ট্রেনিং দেয় মাঝে মাঝে, এবং ওখানে আমরা কিছু অনারিয়াম পাই। এটাও তো অ্যাপ্রেন্টিসশিপের মধ্যেই পড়ে, তাই না? আচ্ছা, যদি সেটা রিয়েল ওয়ার্ক প্লেস হয়, মানে অন দি জব, হ্যাঁ হ্যাঁ, অন দ্য জব ট্রেনিং। যদি সেটা রিয়েল ওয়ার্ক প্লেসে হয় এবং আপনি একজন সুপারভাইজার বা স্কিল যাদের আছে দিয়ে শেখায় স্যার। তাদের আন্ডারে থেকে কাজ শিখবেন, সেই কাজ থেকে কিন্তু প্রোডাক্ট উৎপন্ন হইতে হবে। জি শুধু জি কাজ জি শিখলে হবে না, প্রোডাক্ট উৎপন্ন হবে এবং আপনি পাশাপাশি কিছু ইনকাম করবেন, অর্থাৎ আপনাকে কিছু টাকা দিবে। জি। শুধু এই টাকা না, টাকাটা কে সেটা দিবে? এই টাকাটা দিবে ওই প্রতিষ্ঠানের মালিক, যে প্রতিষ্ঠানে আপনি হুম হুম, চাকরি করবেন বা এই লার্নিং অ্যান্ড আর্নিংটা করবেন। এইখানে যে টাকাটা, সেই টাকাটা কে দিবে? ওই প্রতিষ্ঠানের মালিক দিবে আপনাকে। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংটা হলো কোন একজন দক্ষ কর্মীর আন্ডারে কিংবা সুপারভাইজারের আন্ডারে থেকে রিয়েল ওয়ার্ক প্লেসে কাজ শেখার পাশাপাশি কিছু টাকা ইনকাম করা বা কিছু ইনকাম করা, সেটাই হলো অ্যাপ্রেন্টিসশিপ। এটা কিন্তু আবার 6 মাসের বেশি হয় না, এটার একটা মেয়াদ থাকে, কিন্তু 3 মাস বা 6 মাসের বেশি কিন্তু হয় না। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কি, সেটা কি ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। জি স্যার। জি ওকে। এর ক্লিয়ার। 8টা কম্পোনেন্ট আছে, শুধু 8টা কম্পোনেন্টটা মুখস্থ করবেন, আর কিচ্ছু না। অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কি জিনিস এটা বুঝে গেছেন। এর 8টা যে কম্পোনেন্ট আছে, এই 8টা কম্পোনেন্ট মুখস্থ করে ফেলবেন। এরপরে আসি আরপিএল। আরপিএল এর ফুল ফর্ম কি? রিকগনিশন অফ লার্নিং। Recognition আচ্ছা, আরপিএল জিনিসটা কি? অভিজ্ঞতা থাকে কিন্তু অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে কিন্তু পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি। পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি, রাইট। আরপিএল হলো পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি। স্বীকৃতি। আচ্ছা, তাহলে আমাদের অনেকে আছে, এমন অনেক মানুষ আছে না, যারা পূর্বে থেকে কাজ জানে কিন্তু একটা সার্টিফিকেট নেই। পূর্বে থেকে কাজ জানে কিন্তু তার সার্টিফিকেট নেই। এখন সে সার্টিফিকেটের জন্য আরপিএল। আরপিএল প্রসেসের মাধ্যমে অ্যাসেসমেন্টে বসে সে কিন্তু একটা সার্টিফিকেট অর্জন করতে পারছে। এটাই হলো আরপিএল, অর্থাৎ পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি। এখানে কিন্তু তাকে কিন্তু কাজ শেখানো হয় না, এখানে তাকে শুধু গাইড করা হয়। ঠিক আছে, আরপিএল এ কিন্তু কোনো কাজ শেখানো হয় হয় না। না। আরপিএল এ তাকে শুধু গাইড করে তাকে অ্যাসেসমেন্টে বসানো হয়, কারণ সে তো কাজ আগে থেকেই পারে। তাহলে আরপিএল, রিকগনিশন অফ প্রিয়র লার্নিং, এর মানে হলো পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি। এর বেনিফিট কি? বেনিফিট অফ আরপিএল, বেনিফিট তো বুঝি। জি স্যার। বেনিফিট কি বলেন তো? বেনিফিট বলতে কি বোঝায়? সুবিধা। বুঝি নাই, আবার বলেন। সুবিধা বলে। সুবিধা, রাইট। তাহলে আরপিএল এর কি কি বেনিফিট থাকতে পারে আমাকে একটু বলেন তো। আমরা এটা দেখি না, এটা না দেখেই বলেন যে আরপিএল এর আসলে কি কি বেনিফিট থাকতে পারে। তারা দ্রুত কোর্স শেষ করতে পারে। দ্রুত কোর্স শেষ করতে পারে, তারপর তারপরে মানে কোর্সের হলো যে মানে যে খরচটা সেটা কম হয়। কোর্সের খরচ কম হয়, দ্রুত একটা তারপর সার্টিফিকেট সংগ্রহ করতে পারে। হ্যাঁ সেটাও হয়। দেখেন তারপরে কত, কোর্স শেষে তারা অন্য আরেক জায়গায় ট্রেনিং করতে পারে। রাইট। অল্প সময়ে অনেক কিছু শিখতে পারে। আসলে অল্প সময়ে অনেক কিছু শিখতে পারে না, ওখানে তো শেখানো হয় না, কোনো কিছু অর্জন করতে পারে বলা যেতে পারে। হ্যাঁ, জি স্যার। মানে আরপিএল এ তো কিছু শেখানো হয় না, আরপিএল শুধু জি গাইডটা জি, করা হয়, কারণ সে তো আগে থেকেই সবকিছু জানে। মূল্যায়নটা করা হয়। মূল্যায়ন না, মানে গাইড করে তাকে অ্যাসেসমেন্টে বসানো হয়, অ্যাসেসমেন্টে গিয়ে মূল্যায়নটা করে। আমরা কি ও জানি আচ্ছা। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট কি জিনিস? সিবিটি অ্যান্ড ডে, কম্পিটেন্সি বেস ট্রেনিং অ্যান্ড অ্যাসেসমেন্ট বা কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট কি জিনিস বলেন তো কেউ একজন। এইটা মনে হয় স্যার আরপিএল সিস্টেম না? দক্ষতার মূল্যায়ন হতে পারে স্যার, আমি জানি না সঠিক। আচ্ছা, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টটা কি জিনিস? মানে সিবিএ, মনে করেন সিবিএ বললাম আমি, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টটা কি জিনিস?
আমাদের যে অ্যাসেসমেন্টটা হয়, এই অ্যাসেসমেন্টটাই তো কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। সেটা লেভেল 4-এর হতে পারে, স্কিলের হতে পারে, লেভেল 1-এর হতে পারে, লেভেল 2-এর হতে পারে। এই যে প্রতিটা অ্যাসেসমেন্ট মানেই তো কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট। তো এই অ্যাসেসমেন্টের একটা মিনিং আছে, সেটা কি কেউ বলতে পারবেন যে এটার মিনিংটা আসলে কি? এটা কিন্তু স্যার সবাই আমি জানে। চেষ্টা মূল্যায়ন করতে পারি পদ্ধতি। স্যার। মূল্যায়ন স্যার পদ্ধতি। সিবিটি অ্যান্ড এ। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আসলেই সবাই জানেন। দেখেন, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট হলো, কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড মেকিং ও জাজমেন্ট ও আচ্ছা, জি স্যার। হোয়াট এভার কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভ। মানে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস, এটা একটা প্রসেস Process. যেটা এভিডেন্স কালেক্টের মাধ্যমে মেকিং জাজমেন্ট অর্থাৎ জাজমেন্ট দেওয়া হয়। হোয়াট এভার কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভ, মানে সে কতটুকু কম্পিটেন্সি অর্জন করেছে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যে কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টটা কি জিনিস। কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্ট ইজ এ প্রসেস অফ কালেক্টিং এভিডেন্স অ্যান্ড মেকিং জাজমেন্ট হোয়াট এভার কম্পিটেন্সি হ্যাজ বিন অ্যাচিভ। অর্থাৎ একটা কম্পিটেন্সি বেস অ্যাসেসমেন্টের মাধ্যমে একজন স্টুডেন্টের এভিডেন্স কালেক্ট করা হয়। এভিডেন্স কালেক্ট করার পরে এই এভিডেন্স দেখে জাজমেন্ট করা হয়। জাজমেন্ট করার পরে তাকে একটা জাজমেন্ট দেওয়া হয় যে আপনি কতটুকু অর্জন করেছেন বা কম্পিটেন্সি সে অর্জন করতে পেরেছে কিনা, সেটা যাচাই বাছাই করা হয়। তো এই সম্পূর্ণ প্রসেসটা হয় কিন্তু আসলে কালেক্টিং এভিডেন্সের উপরে, এভিডেন্স কালেক্ট করার উপরে। তো এটাই হলো কম্পিটেন্সি বেসড অ্যাসেসমেন্ট। এটা আমাদের সামনে আরো বিস্তারিত আলোচনা আছে, তখন আমরা আরো ভালো করে শিখে নিব। তো আমরা এখন ছিলাম বেনিফিট অফ আরপিএল এর ভিতরে। তাহলে আরপিএল এর কি কি সুবিধা আমরা জানলাম, যে আরপিএল মানে হলো পূর্ব অভিজ্ঞতা স্বীকৃতি। অর্থাৎ যারা আগে থেকে কাজ জানে কিন্তু একটা সার্টিফিকেট নেই, তারা আরপিএল এর মাধ্যমে একটা মূল্যায়ন প্রক্রিয়ায় বসে, একটা অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় বসে সেখান থেকে একটা সার্টিফিকেশন পায়। তো এর যে বেনিফিট, এখানে কি কি বেনিফিট আছে? ফিনিশ দেয়ার কোর্স আর্লিয়ার। আর্লিয়ার, মানে দ্রুত শেষ করা যায়, তাই না? সে দ্রুত শেষ করতে পারে এটা। তারপর একটা কি আছে? খরচ, স্টাডি স্টুডি লোডস এন্ড লোডস কস্ট আর অ্যান্ড কস্ট আর রিডিউস। যদি সে ট্রেনিং করে অ্যাসেসমেন্টটা বসতো, যদি সে ট্রেনিং করে অ্যাসেসমেন্টে বসতো, তাহলে তো অনেক খরচ হতো না? তাহলে এই খরচটা বেঁচে যাচ্ছে তার। স্টুডি লোডস অ্যান্ড কস্ট আর রিডিউস, খরচটা বেঁচে যাচ্ছে। এর পাশাপাশি কি হচ্ছে? দি স্টুডেন্ট ক্যান টেক ওয়ান অ্যাডিশনাল স্টুডি লিডিং টু সেকেন্ড কোয়ালিফিকেশন। মানে সে তো একদিকে পড়াশোনা করেছে, পাশাপাশি কিন্তু সে আর একটা অর্জন করতে পারছে। সে একদিকে তো অর্জন করেছে, বা একদিকে মনে করেন পড়াশোনা করেছে, বা আমরা মনে করেন একদিকে অর্জন করেছি, পড়াশোনা করেছি, এসএসসি পাস করেছি বা ইন্টার পাস করেছি। এর পাশাপাশি যখন আমরা আরপিএল দিয়ে আরেকটা সার্টিফিকেট অর্জন করছি, তখন সেটা সেকেন্ড কোয়ালিফিকেশন হিসেবে কিন্তু কাজে লাগছে। তো এই জন্য বলেছে যে সে তার যতটুকু অর্জন আছে তার পাশাপাশি সে আলাদাভাবে আবার নতুন কিছু অর্জন করতে পারছে। এরপর কি? আইডেন্টিফাইং কারেন্ট কম্পিটেন্সি, তার বর্তমানে, অর্থাৎ যখন সে আরপিএল এ বসতেছে তখন তার বর্তমান বা ওই সময়ে তার কম্পিটেন্সি ঠিক কতটুকু সেটা কিন্তু আইডেন্টিফাই করা যাচ্ছে। সে পূর্বে কাজ শিখেছে, হতে পারে সে অনেক বছর আগে কাজ শিখেছে। অনেক বছর আগে কাজ শিখলে কাজ ভুলে যাওয়া স্বাভাবিক না? জি স্যার। নাকি মনে থাকবে? না স্যার, অবশ্যই ভুলে যাবে। হ্যাঁ, অবশ্যই ভুলে যাবে। তাহলে যখন সে আরপিএল এ বসবে তখন সে আইডেন্টিফাই করতে পারবে কি? তার কারেন্ট কম্পিটেন্সি, অর্থাৎ তার ওই বর্তমান ওই সময়ের যখন সে আরপিএলটা দিচ্ছে ওই সময়ের কম্পিটেন্সিটা কি সে আইডেন্টিফাই করতে পারবে যে সে ঠিক কতটুকু আছে ওই মুহূর্তে। এরপর কি আছে? অ্যাভয়েড ডুপ্লিকেশন অফ ট্রেনিং, মানে আলাদা কোনো ট্রেনিং করার প্রয়োজন হয় না, কারণ সে আগে থেকে কাজ জানে। এই জন্য তাকে ডুপ্লিকেট কোনো ট্রেনিং করার প্রয়োজন হয় না। তো এখান থেকে এতগুলাও পড়া লাগবে না, 4টা পয়েন্ট আপনারা মুখস্থ রাখলেই হচ্ছে, বা 4টা পয়েন্ট যদি বুঝে বুঝে উত্তর দিতে পারেন হয়ে যাবে। স্যার পরের যে পয়েন্টটা, পরের পয়েন্ট, স্যার একটু যাই আগের স্লাইডে, আচ্ছা আচ্ছা, আরপিএল এর স্লাইডটা একটু যান। হ্যাঁ, এইটা এখানে এইটুক লিখলে হবে না, প্রোভাইডস পাথওয়েজ টু হায়ার কোয়ালিফিকেশনস, এইটুক। প্রোভাইড পাথওয়ে টু হাইজার কোয়ালিফিকেশনস, এইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার এইটুক লিখলে হবে না, এটা আবার মনে থাকবে এই জন্য বললাম। মানে এটা বুঝিয়েছে যে অনেকের কিন্তু পরবর্তীতে হুম, প্রশিক্ষণ সুযোগ করা মানে গ্রহণ করার কিন্তু সুযোগ থাকে না।
অর্থাৎ মনে করেন পরবর্তীতে একজনের প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ নেই এবং উচ্চতার কোনো যোগ্যতা অর্জন করারও কিন্তু সুযোগ পাচ্ছে না। এই জন্য বলা হয়েছে এটা প্রোভাইড পাথওয়ে টু হাইজার কোয়ালিফিকেশনস ফর পিপল হু মে নট হ্যাভ অ্যাক্সেস ফার্দার ট্রেনিং, মানে পুনরায় সে কিন্তু ট্রেনিং করতে পারছে না। তো এটা আমরা এটা দিতে সম্পূর্ণটাই দেওয়া লাগবে, আচ্ছা কারণ ফুলটার একটা মিনিং দাঁড়িয়েছে এখানে প্রোভাইড পাথওয়ে দিয়ে। এটা শুধু ওইখান থেকে ওইটুকু দিলে হবে না, কারণ এইটা হবে না বিধায় আমি এটা মার্ক করি নাই। হ্যাঁ, এই যে এইটুকু মার্ক করেছি কারণ এইটুকু, এই যে পুরো সেন্টেন্সটা যা উত্তর আসে এই আইডেন্টিফাই কারেন্ট কম্পিটেন্সি, এটাই কিন্তু এই পুরো সেন্টেন্সটা পড়লে এইটুকুই উত্তর আসে, যে আরপিএল এর মাধ্যমে তার বর্তমান কম্পিটেন্সি আইডেন্টিফাই করা যায়। এখানে তাই লেখা। আবার এইটা কিন্তু পুরো লিখতে হবে, এই জন্য পুরোটা আমি মার্ক করেছি। তো এইখানে এটা একটু বড় ছিল যার জন্য আমি মার্ক করিনি, কারণ আমাদের এই বেনিফিট গুলা 3-4টা মুখস্থ রাখলে যদি শর্ট কোশ্চেনে আসে 3-4টা আমাদের দিলেই অ্যান্সার হয়ে যায়। 4টা পড়া সবসময় উত্তম। এরপরে আছে কি, ওয়ার্ক প্লেস ইস্যু। 41 নাম্বার পেজে পাবো আমরা ওয়ার্ক প্লেস ইস্যু। বলেন তো ওয়ার্ক প্লেস ইস্যু আসলে কি জিনিস, বলতে পারবেন কেউ? ওয়ার্ক প্লেসে কাজ করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করি আমরা, ওইটাই হচ্ছে ওয়ার্ক প্লেস ইস্যু। রাইট, ওয়ার্ক প্লেসে কাজ করতে গিয়ে যেই প্রবলেমই আপনি ফেস করবেন সেটাই ওয়ার্ক প্লেস ইস্যু। ওয়ার্ক প্লেসে কাজ করতে গিয়ে আপনি যে প্রবলেম ফেস করবেন সেই প্রবলেমটাই হলো ওয়ার্ক প্লেস ইস্যু। এইবার আমরা যেটাতে আসছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। 4 টাইপ প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিল। প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিল হলো 4 প্রকার বা 4টা টাইপ আছে এর। এটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট। প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল, প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, রিসোর্স অ্যালোকেশন স্কিল আর রিসার্চ স্কিল। আমি পাশে বাংলায় লিখে দিয়েছি যেন আপনারা ভিডিও দেখার সময় বা বুঝতে যেন অসুবিধা না হয়, এজন্য এখন থেকে বাংলায় পাশাপাশি একটু লিখে দেওয়ার চেষ্টা করব, কারণ অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যায় আমাদের। ঠিক আছে, তো আমরা টাইম ম্যানেজমেন্ট স্কিল, এইটা কিন্তু এই 4টা কিন্তু মুখস্থ করা লাগবে। যে যদি কোশ্চেনে এটা কিন্তু আসার সম্ভাবনা আছে এবং এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিল, এটা আছে 4টা। টাইম ম্যানেজমেন্ট স্কিল মানে সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে। টাইম ম্যানেজমেন্ট স্কিল, সময়কে কাজে লাগানো বা ম্যানেজ করে কাজে লাগানো, সময়কে সঠিকভাবে কাজে লাগানো। প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিল, প্রকল্প বাস্তবায়ন দক্ষতা, প্রজেক্টের কথা বোঝানো হয়েছে। রিসোর্স অ্যালোকেশন স্কিল, সম্পদ বরাদ্দের দক্ষতা থাকতে হবে, মানে আমরা যে মান বন্টন করব এই বন্টনের দক্ষতা থাকতে হবে। কাউকে আপনি বেশি দিলেন কাউকে কম দিলেন তাহলে কিন্তু হবে না। আপনার স্টুডেন্ট আছে, মনে করেন আপনার খাবারের ল্যাব, ফুডের ল্যাব, আজকে সারাদিন নুডলস বানিয়েছেন স্টুডেন্ট নিয়ে। এখন সেই নুডলস আপনি একজনকে একটু বেশি দিলেন আর একজনকে কম দিলেন, নাহলে স্টুডেন্টটা দিলেনই না, আপনি খাইয়ে ফেললেন, তাহলে কি হবে? তো আমি এখানে খাবারের দিয়ে উদাহরণ দিয়েছি, আসলে সম্পদ বরাদ্দের দক্ষতা বা অ্যালোকেশন স্কিল, রিসোর্স যেগুলো থাকবে, রিসোর্স অ্যালোকেশন স্কিল যেগুলো বরাদ্দ থাকবে সেটা আপনার বরাদ্দের দক্ষতা বা আপনার দেওয়ার সক্ষমতা থাকতে হবে, যে কাকে কতটুকু দিতে হবে বা কিভাবে এটা বন্টন করতে হবে সেটা বুঝিয়েছে। আর রিসার্চ স্কিল মানে গবেষণার দক্ষতা থাকতে হবে। আপনি যে বিষয় নিয়ে, সেটা ট্রেনিং প্রফেশনে হোক কিংবা অন্য যে কোনো জায়গায় হোক, আপনাকে সেটা নিয়ে গবেষণা করতে হবে। বিজ্ঞানী হয়ে যেতে হবে এমনটা না, কিন্তু ওই বিষয়ের উপরে তো একটু গবেষণা করতে হবে। ব্যাপারটা কেমন, আমরা যখন কোনো কিছু বাসায় কিনে নিয়ে আসি, নতুন একটা জিনিস মনে করেন কিনে নিয়ে আসছি, ওইটা আমরা চালাইতে পারি না, এমন অনেক আছে না? মোবাইল, যদি একটা নতুন মোবাইল কিনে নিয়ে আসেন, মোবাইল কি আপনাকে চালানো শিখাই দিতে হয় কাউকে? বলেন, অনেক একটা সময় দিতে মোবাইল হয়। যদি কিনে নিয়ে আসেন এখন, সেই মোবাইল কি চালানো শিখাই দিতে হবে নাকি একা একাই চালাইতে পারবেন? কিছু কিছু জিনিস তো আবার অবশ্যই হেল্প লাগে। তার চালানো শিখতে হবে, কারণ প্রযুক্তি চেঞ্জ হচ্ছে তো, সেক্ষেত্রে শিখতে হতে পারে অনেক কিছু। আচ্ছা আচ্ছা, আমার বাসার পাশে আমার 2টা বাচ্চা আছে এখানে বাসার পাশে। তো আমি যখনই ওই রুমে যাই দেখি একটা মোবাইল নিয়ে, তাকে একটা মোবাইল দিলে সে একা একা লক খুলে ফেলে। লক খুলে শুধু ইউটিউবে ঢুকে যায়, একা একা ঢুকে আঙ্গুল উপর থেকে নিচে স্ক্রল করে, শুধু স্ক্রল করে আর স্ক্রল করে।
আসলে এর সাথে গবেষণা দক্ষতার কিন্তু কোনো সম্পর্ক নেই, মানে গল্পতে আমরা ওই গল্প আর চলে এটা যাচ্ছি হচ্ছে আসলে। কি ওই যে আইটি মাস্টার ট্রেনারের পাশে থাকে তো এটা সাইড ইফেক্ট। সাইড ইফেক্ট। আচ্ছা, এই গবেষণার সাথে কিন্তু এই গল্পের কোনো সম্পর্ক নেই, তারপরও মানে কথার প্রেক্ষিতে আমি বললাম। তো আমাদের রিসোর্স স্কিল থাকতে হবে, মানে যে বিষয়টা নিয়ে আমরা কাজ করব সেটা নিয়ে আমরা একটু গবেষণার ক্ষমতা বা দক্ষতা থাকতে হবে, স্কিল থাকতে হবে গবেষণা করার মতো আমাদের। তাহলে আমরা 4 টাইপ অফ প্ল্যানিং অ্যান্ড অর্গানাইজিং স্কিল, যেটা এটা কিন্তু পড়ে ফেলতে হবে। এটা বুঝতে পেরেছি সবাই? নাকি এটা নিয়ে আরেকবার কথা বলি আমরা? জি না স্যার। এটা যতটা ইম্পর্টেন্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো এটা। কি লেখা আছে পড়েন তো একবারে উপরে, এখানে কি লেখা আছে? টাইম ম্যানেজমেন্ট স্কিল। টাইম ম্যানেজমেন্ট স্কিল। আমরা টাইম একটু আগে, ম্যানেজমেন্ট। হ্যাঁ একটু আগে কিন্তু একটু আগেই দেখছি টাইম ম্যানেজমেন্ট স্কিল 1 নম্বরে ছিল। সেই টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আসলে কি তার একটু বিস্তারিত এখানে বলা আছে। তো আমাদের কি করতে হবে, এখানে যে যেটা লেখা আছে হুবহু সেটাই কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, যে অ্যাবিলিটি টু মিট টাইম বেসড রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেডলাইন। মানে নির্দিষ্ট একটা সময় থাকবে, সেই সময়ের ভিতরে কি করতে হবে, কাজটা শেষ করার সক্ষমতা থাকতে হবে আমাকে। অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাডজাস্ট হাইস অ্যান্ড লো প্রায়োরিটি টাস্ক। অর্থাৎ কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেই অনুসারে কিন্তু কাজ শুরু করতে হবে আমাকে। মল্লিকা বুবু। আচ্ছা, যে কথা বলবেন সে হচ্ছে গিয়ে মিউট করে নিবেন, হ্যাঁ? তাহলে আমরা এখন যেটাতে আছি সেটা হলো টাইম ম্যানেজমেন্ট স্কিলে আছি। টাইম ম্যানেজমেন্ট স্কিলের ভিতরে এখানে 5টা পয়েন্ট আছে, যে 5টাই আমাদের পড়তে হবে। অন্তত 5টা না পড়তে পারলেও যেন 4টা সবার মনে থাকে, যে অ্যাবিলিটি টু, আমাকে একজন বলেন, আমি এই যে 1 নম্বর যেটা আছে অ্যাবিলিটি টু মিট টাইম বেসড রিকোয়ারমেন্টস অ্যান্ড ডেডলাইন, এর মানে কি বুঝিয়েছে বলেন তো? সময়ের যে সময়টা দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করা। হ্যাঁ, মানে শেষ। নির্দিষ্ট ওই সময় ডেডলাইনের মধ্যে কাজ শেষ করার ক্ষমতা, মানে একটা সময় তো দেওয়া থাকে। তার কতটুকু নিচে তো লাগবে বাংলা সেটা দেওয়াই আছে স্যার। ডেডলাইনের মধ্যে কমপ্লিট করা। হুম। এই দুটো জিনিস। অ্যাবিলিটি স্যার টু এখান থেকে আইডেন্টিফাই, কি প্রশ্ন আসে? এখান থেকে মানে প্রশ্নটা কেমন আসে? শর্ট কোশ্চেন, টাইম ম্যানেজমেন্ট স্কিল। এই পয়েন্ট গুলো লিখে দিতে হয় হ্যাঁ তাই? হ্যাঁ, এই পয়েন্টগুলো লিখে দিতে হবে। স্যার যে হ্যাঁ, কোনো হবে না? বুঝিনি। স্যার যে কোনো 4টা যদি দেই যেগুলো হ্যাঁ ইজি। অবশ্যই, যে কোনো 4টা দিলে হবে। 4টাও লিখতে বলবে না, কারণ এগুলো বড় বড় পয়েন্ট। তো বলবে টাইম ম্যানেজমেন্ট স্কিলের 2টা কি ফিচার্স লেখেন, তখন 2টা লিখে দেবেন টাইম ম্যানেজমেন্ট স্কিলের। মূলত টাইমটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন আর ওই টাইমের ভিতরে কিভাবে কাজটা শেষ করবেন সেটা এখানে বোঝানো হয়েছে। যে অ্যাবিলিটি টু মিট টাইম বেসড রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেডলাইন, অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড অ্যাডজাস্ট হাইজ অ্যান্ড লো প্রায়োরিটি টাস্ক। এইটার সাথে কিন্তু আবার আমাদের কন্টিনজেন্সির টাস্ক ম্যানেজমেন্টের মিল আছে অনেকটা, হ্যাঁ। এরপরে আছে অ্যাবিলিটি টু ইউজ টাইম ইফেক্টিভলি। আমাদের যে টাইমটা সেটা ইফেক্টিভলি ব্যবহার করতে হবে, মানে সঠিক ব্যবহার করতে হবে আর কি। অর্থাৎ আমাদের এখানে লেখাই আছে সময় সঠিকভাবে ব্যবহার করার ক্ষমতা থাকতে হবে। অ্যাবিলিটি টু অ্যালোকেট appropriate amount of time to complete your own work। অর্থাৎ কাজের জন্য একটা পরিমাণ থাকবে, কাজের পরিমাণও ভাগ করে নিতে হবে। না হলে আপনি মনে করেন যে একটা কাজ, আপনি একটা শার্ট বানাবেন, এই শার্টটা বানাইতে আপনার লাগবে 1 ঘন্টা, কিন্তু আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলে দিছে 5 মিনিট। তাহলে কি আপনি পারবেন? তাহলে কাজের পরিমাণ আপনাকে ভাগ করে নিতে হবে, যে আমি শার্ট পুরোটা এখন বানাবো না, শার্টের শুধু একটা পাশ আমি করব, একটা পরিমাণ ভাগ করে নেবেন, একটা কাটিং করব এখন। পরের আর একটা অংশে গিয়ে আর 5 মিনিট নিয়ে আপনি আর একটা কাজ করবেন। ঠিক এইভাবে এভাবে কাজ করবেন, কাজের পরিমাণ ভাগ করে নিতে হবে। এরপর আছে অ্যাবিলিটি টু কমপ্লিট টাস্ক এগেইনস্ট টু উইথিন এগ্রিড টিম লাইন্স। মানে যে সময় দিবে আপনাকে, একটা কাজ দিবে পাশাপাশি একটা নির্দিষ্ট সময় দিবে। এটা আর প্রথমটা অনেকটা একই রকম, কাজের সাথে সময়ের মধ্য যে তারতম্য সেই সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে। তো আমরা এটা কি করব, মুখস্থ করব। এটা কিন্তু মুখস্থ করার জন্য, এটা কিন্তু বুঝে কিন্তু যে আপনি এখান থেকে ইংরেজিতে লিখে দেবেন, এর কিন্তু ওই রকম মিলবে না। মানে এই বাংলা দেখে যে আপনি এরকম ইংরেজি লিখতে পারবেন এটা কিন্তু অনেকটা হবে না। কিছু জিনিস আছে সেটা আপনাকে মুখস্থ করতে হবে। যেমন ডাইমেনশনে আমরা
টাস্ক স্কিলে বাংলা লিখতে পারি না যে একটা কাজ করতে পারা, ওইখানে বাংলা না লিখে আমাদের লিখতে হয় টাস্ক স্কিল। আবার একসাথে একই সময় অনেকগুলা কাজ করা, পাশাপাশি প্রায়োরিটি টাস্ক সেট করা, এইটা না লিখে আমরা লিখি টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। তো সবকিছুতে কিন্তু বাংলা এলাও হয় না। বাংলা এলাও হয় যেমন টাইম ম্যানেজমেন্ট স্কিল বলতে কি বোঝায়, যদি এমন কোশ্চেন করে কি ফিচার্স না বলে, তখন আপনি ব্যাখ্যাটা বাংলায় লিখতে পারলেন। হ্যাঁ, কিন্তু কি ফিচার্স গুলা কিন্তু বাংলায় লেখা যাবে না। তো এটা সবাই মুখস্থ করে ফেলবেন। আর শুরু থেকে এই পর্যন্ত যা যা পড়া দেওয়া হয়েছে সবই কিন্তু পড়ে ফেলতে হবে। আসলে শুধু যে বুঝলে হবে এমনটা কিন্তু না, কিছু কিছু আছে মুখস্থও করতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। বুঝতে তো জি হবে, স্যার। পাশাপাশি মুখস্থ করে ফেলতে হবে। কারণ মনে করেন যে আপনারা এইখান থেকে একটা লাইন উঠাই দিল, এখন আপনি এটা বোঝেন কিন্তু এ মুখস্থ নাই, এখন লাইন উঠাই দিলে তো আপনি যদি মুখস্থ না থাকে তাহলে তো হবে না, শুধু বুঝলেই তো হবে না। কারণ এইরকম একই সেন্টেন্সের কয়েক রকম মানে হতে পারে। এরপরে কি আছে? এমপ্লয়েবিলিটি স্যার স্কিল। এইখান থেকে কি ম্যাথিং আসতে পারে স্যার? এই যে আগেরটার উপরে টাইম ম্যানেজমেন্টের উপরে জি স্যার। অবশ্যই ম্যাচিং আসতে পারে। এখান থেকে মনে করেন অ্যাবিলিটি টু মিট টাইম বেস রিকোয়ারমেন্ট অ্যান্ড ডেডলাইন, এইটুকু উঠাই দিল, বা এইটা আরো শর্ট করে দিল যে সঠিক সময়ের ভিতরে বা নির্দিষ্ট একটা সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে, নির্দিষ্ট একটা সময়ের ভিতরে কাজটা শেষ করতে হবে। এই পাশে দিয়ে দিল টাইম ম্যানেজমেন্ট স্কিল, এমপ্লয়েবল স্কিল। তাহলে উত্তর কি হবে? টাইম ম্যানেজমেন্ট স্কিল। অবশ্যই ম্যাচিং আসতে পারে। এই জন্য এগুলো পড়তে হবে, শুধু বাংলায় বুঝলে হবে না, এই জন্য এগুলো ভালো করে মনে রাখতে হবে। আর আমরা কিন্তু পুরো সিবিএলএম কিন্তু মুখস্থ করতে বলি না, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু টেকে নিয়ে আসছি, এনে এনে হাইলাইট করছি, বেশিরভাগই হাইলাইট করছি। আর বাকিগুলো বলছি যে শুধু একটু রিডিং পড়ে নেবেন। এমপ্লয়েবিলিটি স্কিল। এমপ্লয়েবিলিটি স্কিল কি জিনিস? যদি আপনি কোথাও চাকরি করেন, আপনারা যেখানেই চাকরি করেন, এই চাকরির পাশাপাশি সবার একটু সিনিয়র হওয়ার ইচ্ছা থাকে না? আছেন সবাই নাকি ঘুমাই টুমাই গেছেন? ও জি আছেন। স্যার। আচ্ছা। আছি আমরা। আচ্ছা স্যার। হুম হুম। আমার সাথে একটু কথা বলবেন, না হলে তো আমি ঝিমাই যাব। তো এমপ্লয়েবিলিটি স্কিল জানার আগে আমরা মনে করি যে আমরা একটা প্রতিষ্ঠানে চাকরি করি, তো সবার কি শখ থাকে? সবার শখ থাকে যে আমরা সিনিয়র হব, বেতন বাড়বে, আরো ভালো কিছু করব। হ্যাঁ, সবার কিন্তু এই শখটা থাকে। কিন্তু এইটা করার জন্য বা এটা পাওয়ার জন্য নিজেকে যে আপডেট করতে হয়, সেইটা কিন্তু আমাদের মনে থাকে না। আমরা সবাই চাই আহ নয়েজ আসছে কোথা থেকে? আপনারটা একটু ইয়া করে রাখেন। নয়েজ আসছে অপ্পো, হ্যাঁ। মানে আমরা সবাই চাই সিনিয়র হতে, বা আমরা যেখানে চাকরি করি সেখানে সবাই চাই বেতন বাড়ুক। কিন্তু বেতন বাড়ানোর জন্য বা সিনিয়র হতে নিজের যে আপডেট, নিজেকে যে আপডেট করতে হবে, এটা কিন্তু আমরা কেউই চাই না। তো এমপ্লয়েবিলিটি স্কিলটা হলো কর্মক্ষেত্রে দক্ষভাবে কাজ করার জন্য এবং ক্যারিয়ারে উন্নতি করার জন্য প্রয়োজনীয় সাধারণ দক্ষতা। এমপ্লয়েবিলিটি স্কিলের ভিতরে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন সেই প্রতিষ্ঠানে সেরা হবেন আপনি। বিশেষ করে আপনি একটা জিনিস দেখেন যে আপনারা যে যে প্রতিষ্ঠানে চাকরি করেন, যারা একটু কম্পিউটারে দক্ষ আছেন, যারা কম্পিউটারে দক্ষ, তাদের কিন্তু দাম একটু বেশি হয়। কেন বেশি হয়? কারণ ওই প্রতিষ্ঠানে আরো অনেক কর্মী থাকে বা আরো অনেক এমপ্লয়ি থাকে যারা কিন্তু কম্পিউটারের কাজ পারে না। আর কম্পিউটারের কাজ ছাড়া কিন্তু বর্তমানে চলে না। তো এটাও কিন্তু আপনার একটা এমপ্লয়েবিলিটি স্কিল। আবার কেউ থাকবে যার মানে খুব ম্যানেজ করে ফেলতে পারে, যে কোনো সিচুয়েশন, যে কারোর সাথে কথা বলে যে কোনো জিনিস হ্যান্ডেল করে ফেলতে পারে, খুব সুন্দরভাবে ম্যানেজ করে ফেলতে পারে। এটাও কিন্তু তার একটা এমপ্লয়েবিলিটি স্কিল। অনেক সময় দুই তিনজন মিলে একটা কাজ করে, কিন্তু একজন মানুষ সে একা করে ফেলতে পারে। এটাও তার একটা এমপ্লয়েবিলিটি স্কিল, যে দুই তিনজন মানুষ মিলেমিশে একটা টিম করে কাজ করছে, সেটা একজন মানুষ একা মেধা খাটিয়ে করে ফেলছে, এটাও কিন্তু তার একটা আলাদা একটা দক্ষতা। আবার দেখা যাচ্ছে যে এই একটা কাজ দিল বস, বললো যে আপনারা এই তিন চারজন মিলে করেন, এই তিন চারজন মিলে মিশে কাজটা করা, এটাও একটা এমপ্লয়েবিলিটি স্কিল। তাহলে কর্মক্ষেত্রে, মানে আমরা যেখানে চাকরি করি, আমাদের কর্মক্ষেত্রে আমরা যে পজিশনে আছি, এই পজিশন থেকে আমাদের পজিশনটা আরো উন্নতি বা আরো সিনিয়র হওয়া বা আরো আপডেট হওয়ার জন্য যেইটা করণীয় বা যেই যেই স্কিলগুলো দরকার, সেইটাই হলো এমপ্লয়েবিলিটি স্কিল। আমার কথা কি সবাই ক্লিয়ার?
জি জি স্যার। স্যার। তাহলে জি আমাকে স্যার। একজন বলেন যে এমপ্লয়াবিলিটি স্কিল কি জিনিস? চাকরি পাওয়ার পরে মানে নিজেকে নিজের দক্ষতা প্রকাশ করা। চাকরি পাওয়ার পরে নিজের দক্ষতা প্রকাশ করা। আর কেউ? সেটা হচ্ছে যে নিজের চাকরি থাকা অবস্থায় নিজের মানে নিজের যে স্কিল গুলো আছে অন্যদের থেকে যেন আলাদা থাকে, যে কমিউনিকেশন গ্যাপ মানে যে গ্যাপ গুলো থাকে সেই কমিউনিকেশন গ্যাপ গুলোকে যেন ওভারকাম করতে পারে, টিম ওয়ার্ক করার জন্য সে তার এবিলিটি থাকে। তারপর বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য যে ক্যাপাবল সেটুকু তার যেন সেই নলেজটুকু থাকে। আহ, সবকিছু মিলায়ে যেন সব সে সেই দক্ষতাটা যেন তার মধ্যে থাকে আর কি, সেই আচ্ছা, এটা নিয়ে বিষয়টা আমরা বুঝিয়েছে আর কি। আরো একটু আলোচনা করি। স্যার এমপ্লয়াবিলিটি, কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ স্যার। হ্যাঁ, কর্মক্ষেত্রে দক্ষতার প্রমাণও হতে পারে। আমরা আরেকটু আলোচনা করি এটা নিয়ে, হ্যাঁ। ঠিক আছে। আমি এটা কিন্তু অলরাউন্ডারও বলা যেতে পারে। হ্যাঁ, আমি আমারটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি যে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সায়ান, আমি খুলনাতে একটা প্রতিষ্ঠানে চাকরি করি। রিসেন্টলি একটা প্রতিষ্ঠানে এখন আছি। মানে আমাদের তো চাকরি আসলে মাঝে মাঝে চেঞ্জ হয়। বর্তমানে আমি এখন যেখানে আছি এটা একটা সাউথ বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে আমি চাকরি করি। এখন সেখানে আমি ট্রেনার হিসেবে চাকরি করছি, ট্রেনার হিসেবে। তো আমি চাচ্ছি যে ট্রেনার থেকে পাশাপাশি আমি কোঅর্ডিনেটর হতে চাই। আমার মন চাচ্ছে কোঅর্ডিনেটর হতে চাই। বা আমার সাথে আরো অনেক ট্রেনার আছে, আমরা তিনজনই সেম পজিশনে চাকরি করি। এখন এই তিনজন সেম পজিশন থেকে একজন একটু আপডেট হয়ে যাবে বা সিনিয়র হয়ে যাবে। কে সিনিয়র হবে? যার একটু দক্ষতা বেশি থাকবে সে। তো আমাদের নিজেদের ভিতরে এমন কিছু দক্ষতা আছে বা এমন কিছু জিনিস আছে যেটা যদি আমাদের ভিতরে থাকে, মানে এমন কিছু কাজ আছে যেটা আমাদের ভিতরে যদি থাকে, তাহলে কিন্তু আমরা সিনিয়র হয়ে যেতে পারবো। আর ওই যে জিনিসগুলা, যে জিনিসগুলোর জন্য আমরা সিনিয়র হতে পারবো বা প্রমোশন পাবো, ওই জিনিসগুলাই হলো এমপ্লয়াবিলিটি স্কিল। তার ভিতরে কি কি থাকতে পারে? আমাদের এখানে কমিউনিকেশন আছে, মানে যোগাযোগ দক্ষতা। মনে করেন আমরা তিনজন চাকরি করছি, যেটা বললাম, আমি সহ তিনজন। কিন্তু আমাদের তিনজনের ভিতরে আমার সব থেকে ভালো যোগাযোগ দক্ষতা আছে, যে কারোর সাথে আমি খুব সুন্দর করে মিলেমিশে চলতে পারি। কিন্তু বাকি যে দুইজন কলিগ আছে আমার, বা বাকি যে তিনজন কলিগ আছে, তারা মিলেমিশে চলতে পারে না। তাহলে আমার একটা প্লাস পয়েন্ট, কমিউনিকেশন দক্ষতা আমার আছে। এরপরে আমি টিম ওয়ার্ক করতে পারি, তারা পারে না। প্রবলেম সলভিং স্কিল তাদের থেকে আমার অনেক ভালো, আমি খুব দ্রুত একটা জিনিস প্রবলেম সলভ করে ফেলতে পারি। সেলফ ম্যানেজমেন্ট ভালো আমার। লার্নিং স্টাইল বা লার্নিং বা যে মেথড গুলা সবকিছু, শেখানো বা শিখা, সবগুলাই আমার তাদের থেকে ভালো। টেকনোলজিক্যাল জ্ঞান তার থেকে আমার ভালো। এরপরে কি আছে? উদ্যোগ গ্রহণ করা, বিভিন্ন উদ্যোগ বা এন্টারপ্রাইজ জাতীয় যেগুলো আছে, এটাও তাদের থেকে আমার স্কিল ভালো। তাহলে খুব দ্রুত সিনিয়র আমি হব নাকি আমার যে কলিগরা আছে তারা হবে? অবভিয়াসলি আপনি হবেন। অবভিয়াসলি আমি হব। আপনি তো হবেন। এই যে সিনিয়র হওয়ার জন্য আমার ভিতরে যে যে জ্ঞানগুলা বা যে যে নলেজ বা যে যে স্কিল গুলা আছে বা দরকার বা এক্সট্রা যেটা আছে, এটাই হলো এমপ্লয়াবিলিটি স্কিল, যেটা আপনার ভিতরে থাকলে আপনিও আপনার কর্মক্ষেত্রে এক্সপার্ট হয়ে যাবেন, আপনার গুরুত্ব থাকবে সবার থেকে বেশি। এমপ্লয়াবিলিটি স্কিল হলো কর্মক্ষেত্রে দক্ষভাবে কাজ করার জন্য এবং আপনার ক্যারিয়ারকে উন্নত করার জন্য প্রয়োজনীয় সাধারণ দক্ষতা। এখানে সেগুলাই উল্লেখ আছে। তো এমপ্লয়াবিলিটি স্কিল জেনে নিলাম, এবং এমপ্লয়াবিলিটি স্কিলের কিছু কম্পোনেন্ট বা অংশ, এটা আমরা বুঝে ফেলবো। এটা কিন্তু মুখস্থ করার কিচ্ছু নাই। এমপ্লয়াবিলিটি স্কিল যখনই আমরা বুঝতে পারবো, তখন আমরা এগুলো এমনি মনে চলে আসবে, এগুলো মুখস্থ করার লাগবে না। কারণ কমিউনিকেশন দক্ষতা যার ভালো, সে দ্রুত আপডেট হতে পারে, টিম ওয়ার্ক করতে পারে, সে যে প্রবলেম সলভ করতে পারে, সেলফ ম্যানেজমেন্ট, যে টেকনোলজিতে ভালো। তাহলে এমপ্লয়াবিলিটি স্কিল নিয়ে আর কিছু বলার দরকার আছে? না স্যার, ওকে, এখানে না স্যার, প্রশ্ন স্যার পারবো এটার স্যার। কি কোনো সংজ্ঞা দিবেন ইংলিশে? বুঝিনি। ইংলিশে এটার কোনো সংজ্ঞা দিবেন যে হোয়াট ইজ এমপ্লয়াবিলিটি স্কিল? হ্যাঁ, এমন দিতে পারে, রাইট ডাউন এমপ্লয়াবিলিটি স্কিল, বা রাইট ডাউন ফোর ফিচার্স এমপ্লয়াবিলিটি স্কিল, বা একজন এমপ্লয় আপনার ক্যারিয়ারে উন্নতি করার জন্য কোন কোন এমপ্লয়াবিলিটি স্কিল থাকা দরকার, এটাও দিতে পারে। যে আপনার কর্মক্ষেত্রে আপনি যে আরো উন্নতি সাধন করবেন বা আরো আপডেট হবেন, তার জন্য আপনার কোন কোন এমপ্লয়াবিলিটি স্কিলটা দরকার, তখন আপনারা এখান থেকে এই কয়টা পয়েন্ট উঠাই দেবেন যে এই এমপ্লয়াবিলিটি স্কিলগুলো থাকলে আমি কর্মক্ষেত্রে আরো দ্রুত উন্নতি সাধন করতে পারবো বা ক্যারিয়ারকে আরো দ্রুত ডেভেলপ করতে পারবো।
স্যার সিবিএলএম এ তো এই যে প্রত্যেকটা কি ফিচার যেমন কমিউনিকেশন এটার আবার বিস্তারিত দেয়া আছে, এগুলা কি আসবে এই না না না, বইতে? এটা এটা আসবে না। এই শুধুমাত্র এই পয়েন্টগুলা পড়ে ফেলবেন, হ্যাঁ, এমপ্লয়াবিলিটির স্কিলগুলা, এই যে আচ্ছা কমিউনিকেশন, টিম ওয়ার্ক, এগুলা মুখস্থ করে ফেলবেন, ওগুলো আসবে না। কারণ প্রবলেম সলভিং নিয়ে যদি আপনি আলোচনা করতে যান তাহলে তো আবার কন্টিনজেন্সির ভিতরে চলে যাবে। এই জন্য ওগুলো নিয়ে টেনশনের কিচ্ছু নেই। এরপরে যেটা আছে স্যার সিকিং ফিডব্যাক। হুম। স্যার আমি একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি যে প্রশ্নটা যেভাবেই ঘুরিয়ে আসুক না কেন, এমপ্লয়বিলিটি স্কিল এই ওয়ার্ড দুটা থাকবে ওখানে, তাই না? হ্যাঁ প্রশ্ন হ্যাঁ, যে রাইট কোনো ভাবে ঘুরিয়ে আসতে পারে। রাইট, এমপ্লয়াবিলিটি স্কিল থাকবেই, ওই কথাটা উল্লেখ থাকবে। তার মানে আচ্ছা এমপ্লয়াবিলিটি স্কিল উল্লেখ থাকলেই আপনারা আগে খেয়াল করবেন যে এমপ্লয়াবিলিটি স্কিল কাকে বলছে সেটা লিখতে বলছে, নাকি এমপ্লয়াবিলিটি স্কিলের মাধ্যমে কিভাবে বা কোন কোন এমপ্লয়াবিলিটি স্কিল থাকলে আপনি আপনার জীবন বা ক্যারিয়ারকে আরো উন্নত করতে পারবেন, এইটা একটু বুঝবেন। যে শুধুমাত্র এমপ্লয়াবিলিটি আচ্ছা স্কিল কাকে বলে সেটা বললে এইটা লিখে দেবেন, এই যে এইটা। আর এই যদি কাকে বলে বাদে এমপ্লয়াবিলিটি স্কিলে যে কোনো কিছু বলে বুঝে নেবেন এইটুকু। এই দুইটা প্রশ্ন আচ্ছা। ছাড়া অন্য কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তবে ম্যাচিং ইয়া এমসিকিউতে অনেক সময় দিয়ে দিতে পারে যে এখান থেকে তিনটা দিল, এই যে কমিউনিকেশন, স্যার এটা কি টিম ওয়ার্ক। শর্ট কোশ্চেন হিসাবে আসে নাকি ম্যাচিং বা এমসিকিউ তে দিয়ে দিবে, কোনটা দিতে পারে স্যার এটাতে, শর্ট এমসিকিউ, কোশ্চেন? এমসিকিউ শর্ট কোশ্চেন দুইটাই। এমসিকিউতে কেমন আসতে পারে, একটা এমসিকিউ দিয়ে দিল যে হু ইজ ইজ নট এমপ্লয়াবিলিটি স্কিল, কমিউনিকেশন দিল, টিম ওয়ার্ক দিল, প্রবলেম সলভিং দিল, আরেকটা দিল কম্পিটেন্সি, তাহলে উত্তর কি হবে? কম্পিটেন্সি। কম্পিটেন্সি। এরপর আরেকটা দিল যে হু ইজ এমপ্লয়াবিলিটি স্কিল, একটা দিল নলেজ, স্কিল, অ্যাটিটিউড, আর এখান থেকে দিল টিম ওয়ার্ক। উত্তর কি হবে তাহলে? টিমওয়ার্ক। টিম ওয়ার্ক। এরকম ভাবে এমসিকিউ গুলো আসতে পারে আসলে। প্রশ্ন কিন্তু কঠিন হয় না, কিন্তু মানে আমাদের বুঝতে অসুবিধা হয়ে যায়। স্যার আমার মনে হয় কি যতটুকু পড়িয়েছেন এর ভিতর দিয়ে যদি সেই প্যাটার্ন একটা ফরম্যাটিভ নিতেন তাহলে বোধহয় একটু ভালো হতো, দেখতাম যে আসলে কতটা ইমপ্রুভ হয়েছে। সেটা তো নিতে চাই, কিন্তু ম্যাম আমরা তো আসলে পেরে উঠি না যে সারাদিন কাজ বাজ করে এসে যে এমসিকিউ তৈরি করব, এই সুযোগটা হয় না। আর অন্য কারোরটা ফলো করাও ঠিক না, আমাদের কাছে কিন্তু অনেক না না না, ইয়া অন্য আছে। কোনোটা ফলো করবেন না স্যার, হ্যাঁ। মানে যে প্যাটার্নে আপনি পড়িয়েছেন এখান থেকে সেই প্যাটার্নেই আর কি চাচ্ছিলাম একটা ফরম্যাটিভ। আচ্ছা, কিছু কোশ্চেন আমি তৈরি করে রেখেছি, একটু পরে আপনারা পাবেন। এমসিকিউ না, শর্ট কোশ্চেন কিছু তৈরি করেছি, বাকি তৈরি করার সময় পাইনি, অল্প কিছু তৈরি করছি, একটু পরে আমরা পেয়ে যাব। সেগুলা দেখবো। অর্থাৎ এই সিবিএলএম থেকে যত কোশ্চেন আছে শর্ট কোশ্চেন, মানে আমার মনে হয় এই শর্ট কোশ্চেন গুলা পড়লে পুরো সিবিএলএম পড়া হয়ে যাবে। না এত আসলে স্যার প্রবলেমটা হয় কি যে এই প্রশ্নটা ধরতে গিয়েই প্রবলেম হয়ে যায়, স্যার জানি বুঝি বাট সঠিক সময় ডেলিভারিটা দিতে পারি না, যার জন্য আসলে এই ভোগান্তি। তো এমন ভাবে আসলে কি আমরা করতে চাচ্ছি নেক্সট যেন ওই প্রবলেম গুলো না থাকে, রাইট। এই জন্য আচ্ছা, বললাম স্যার। যখন আপনারা কোশ্চেনের উত্তর দিবেন তখন খেয়াল রাখবেন যদি কোশ্চেন কোনোভাবে বুঝতে না পারেন, আপনি জিজ্ঞাসা করছেন, বিজ্ঞ অ্যাসোসিয়েট স্যার যিনি বা মহোদয় যিনি থাকবেন তিনি বুঝিয়ে দিচ্ছেন, তারপর আপনি বুঝতে পারছেন না, তখন আপনারা ওই কোশ্চেনটা 2 থেকে 3 বার পড়ে একটা কি রিসার্চ খুঁজে বের করবেন, বা ওই কোশ্চেনের মূল যে ভার্বটা সেই ভার্বটা খুঁজে বের করবেন। তাহলে আশা করি কোনো না কোনো ভাবে একটা ক্লু পেয়ে যাবেন, মূল যে ভার্বটা, যে আসলে কোশ্চেনের মূল ভার্বটা কি, এই কি রিসার্চটা খুঁজে বের করবেন যদি কোশ্চেন বুঝতে না পারেন। আর কোশ্চেন বারবার জিজ্ঞাসা করবেন, কারণ এখন আগের থেকে অনেক বেশি স্যার যারা আসেন আপনি যতবার খুশি জিজ্ঞাসা করতে পারেন এবং তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। আগে অনেক সময় ছিল যে কানে কানে গিয়ে বুঝিয়ে দিত, আমি অনেকে শুনেছি যে আপনি একটা কোশ্চেন জিজ্ঞাসা করছেন, সেই কোশ্চেন গিয়ে জিজ্ঞাসা স্যার মধ্যে কানে কানে যেয়ে বলে দিয়ে আসে যে এই কোশ্চেনের বাংলা মানে হলো এটা। তো এমনটা স্যার আশা করি কানে হবে কানে না। দিন শেষ, এখন সামনাসামনি জিজ্ঞাসা করলেও একটা বললে আর একটা বুঝাই দেয়, তো সেইটা ঠাহর করতে করতে টাইম শেষ। আচ্ছা, হতে পারে তার ওই সম্পর্কে একটু নলেজ কম থাকতেই পারে। হ্যাঁ, এমনটা হওয়ার কথা না, আমাদের বুঝতে অসুবিধা হতে পারে। যাই হোক, আমরা ওদিকে না যাই, আমরা এখন পড়াশোনায় চলে যাই। এরপরে আছে চেকিং ফিডব্যাক। আমরা কিন্তু পিয়ার ফিডব্যাক সম্পর্কে জানি, হ্যাঁ। তো এই চেকিং ফিডব্যাকটাও কিন্তু অনেকটা এরকম, এটা আমাদের 45 নাম্বার পেজের একটা অংশ। একটু পড়েন তো এখানে কি লেখা আছে। Seeking feedback on work একটু management জোরে is পড়েন। seeking feedback on work management স্কিল এন্ড দ্য প্রফেশনাল রিলেশনশিপ। সবাই পড়েন।
আল্লাহ, একজন দুজন পড়ছে, Seeking আমার 23 feedback জন on পড়ছে। work management skills and professional relationship. ওয়ার্ক আচ্ছা, ম্যানেজমেন্ট অর্থাৎ ট্রেনিং স্কিল এন্ড স্যার সবাই বললে জিনিসটা তো বোঝা যাবে না, নয়েজ জিনিস হবে। জিনিসটা তো বোঝার দরকার নেই, আমি তো চাই সবাই পড়ুক, কারণ বুঝতে তো আমি পারছি, আমি তো বোঝাবো। কিন্তু on স্যার এগুলো work তো ছেড়ে দিবেন, তখন তো হাউ হাউ শোনা যাবে শুধু। আচ্ছা, শেকিং ফিডব্যাক অন ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ, অর্থাৎ উপরে মাধ্যমে উপরে আসলে মাধ্যম নিজের কাজ করার দক্ষতা ও পেশাগত আচরণ উন্নত করার জন্য মতামত চাওয়া। মনে করেন যে আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, পিয়ার ফিডব্যাক ফ্রম সম্পর্কে অনেকে হয়তো বা জানেন। আপনি একটা প্রতিষ্ঠানে বা এক জায়গায় চাকরি করেন, আপনার একটা ফিডব্যাকের দরকার যে আপনি কেমন পড়ান, বা আপনি কেমন ক্লাস করান, আপনি কেমন কথা বলেন, আপনার আচরণ কেমন, আপনি হাঁটেন কেমন, আপনি আপনার কণ্ঠ কেমন, মানে আপনি কথা বলেন কেমন, সেই আচরণটা কেমন, বা আপনি পড়ান কেমন। নিজের সম্পর্কে নিজের একটু জানতে মন চাচ্ছে যে আমি আসলে কেমন পড়াই, আমি তো ক্লাস করাই, কিন্তু আমি কেমন পড়াই, বা আমি আসলে যে কথাগুলো বলতেছি এটা কেমন। যেমন আমি আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি আপনাদের পড়াচ্ছি, এখন আমার জানতে ইচ্ছা করতে পারে না যে আমি যে আপনাদের অনলাইনে ক্লাস নিচ্ছি, আসলে আমি কেমন ক্লাস নিই, আসলে কেমন ক্লাস নিই বলেন তো। আসলে আউটস্ট্যান্ডিং, আপনি অনেক ভালো করে বোঝান, আচ্ছা, ভেরি আমার সুন্দর কথাবার্তা করে। কেমন, আমার কথাবার্তা কেমন, আচরণ, অ্যাটিটিউড এটা কেমন, জি কথাবার্তার স্যার, আচরণ। আপনার মতোই সুন্দর স্যার সবকিছু। আচ্ছা, এটাই হলো অসাধারণ সেকিং স্যার, ফিডব্যাক। অসাধারণ। ঠিক আছে, যে আপনি আপনি কেমন সেটা প্রশ্নটা আপনি আপনি পজিটিভলি নেন, এটা একটা খুবই ভালো লাগার বিষয়। ভুল বা হচ্ছে একেবারে অপ্রাসঙ্গিক হলেও আপনি ওটাকে খুব পজিটিভলি দেখেন, এটা খুব ভালো লাগে আমার কাছে। আচ্ছা, এই যে আমি নিজের সম্পর্কে জানতে চাইলাম আপনাদের কাছে যে আমি আসলে কেমন পড়াই, আমি আসলে আমার কথাগুলো কেমন, এটাই হলো সেকিং ফিডব্যাক, মানে নিজের পেশাগত আচরণ, নিজের দক্ষতা, এটা আমি আরেকজনের কাছে মতামত জানতে চাইলাম। এটা কার কাছ থেকে নেওয়া যেতে পারে, এই যে আর মতামতটা, এটা কলিগদের কাছ থেকে। কলিগদের কাছ থেকে নেওয়া যেতে পারে। এখানে লেখা আছে যে কলিগ ফ্রম উইথিন ইউর ট্রেনিং অ্যান্ড অর অ্যাসেসমেন্ট অর্গানাইজ, মানে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি এই প্রতিষ্ঠানে কলিগের কাছ থেকে এই ফিডব্যাকটা নিতে পারি। যে প্রতিষ্ঠানে চাকরি করি বা যেখানে অ্যাসেসমেন্ট নিচ্ছি বা অ্যাসেসমেন্ট হচ্ছে, আমার নিজের প্রতিষ্ঠান, এই জায়গা থেকে আমি আমার কলিগের কাছ থেকেও আমি এই ফিডব্যাকটা নিতে পারি যে আমি কেমন পড়াই বা কেমন করি। যেমন আমি আপনাদের কাছ থেকে নিলাম আমার নিজের, আপনারা আমার নিজের, এই নিজের কাছ থেকে নিলাম। এইবার কলিগ ফ্রম আদার ট্রেনিং অর অ্যাসেসমেন্ট অর্গানাইজ, এখন আমি কি করতে পারি, আমাদের এই ট্রেনিং এর বাইরে অনেকে ট্রেনিং করাচ্ছে, অনেক স্যাররা লেভেল 4 ট্রেনিং করাচ্ছে, তো সেইখানকার কিছু স্টুডেন্টের কাছেও কিন্তু আমি আমার ফিডব্যাক চাইতে পারি। যদি যদি তারা আমার সম্পর্কে জানে বা আমাকে ক্লাস দেখে, বা তাহলে কিন্তু তারা একটা ফিডব্যাক দিতে পারবে। যদি আমাকে না চেনে, আমাকে যদি না জানে, তাহলে ফিডব্যাক দিতে পারবে? পারবে না। তাহলে তাকে কি করতে হবে, আগে আমাকে দেখতে হবে, আমাকে যাচাই বাছাই করতে হবে, তারপর সে ফিডব্যাক দিবে। তো আমরা আসলে ফিডব্যাকটা নিতে পারি আমাদের নিজেকে। ফিডব্যাক সাধারণত নেওয়া হয় নিজেকে ইমপ্রুভ করার জন্য, ইমপ্রুভ এরিয়াটা আপডেট করার জন্য, এই জন্য ফিডব্যাকটা নেওয়া হয়, সেটা নিজের জন্য হোক বা আমরা যখন আরেকজনকে দিই তার জন্য হোক। তো কলিগের মাধ্যমে নিতে পারি, সেটা আমার নিজের প্রতিষ্ঠানের হতে পারে, এবং আদার প্রতিষ্ঠানের বা অর্গানাইজেশনের হতে পারে। ক্লায়েন্টের কাছ থেকে নিতে পারি, আমি যার কাজ করে দিচ্ছি, এমনটা হতে পারে যে আমি একজনের কাজ করে দিচ্ছি, ক্লায়েন্টের কাছ থেকে একটা ফিডব্যাক নিলাম যে আমার কাজটা কেমন হয়েছে তুমি বলো তো। সে বললো যে কাজটা অনেক ভালো হয়েছে, আর বললো যে না কাজটা খারাপ হয়েছে। এটা ক্লায়েন্টের মাধ্যমে নেওয়া যেতে পারে। তারপর কিভাবে নিতে পারি, এগেনিস্ট অ্যান্ড অর্গানাইজেশন, বিভিন্ন অর্গানাইজেশনের কাছ থেকে নিতে পারি। বিভিন্ন অর্গানাইজেশন আছে কিন্তু যারা এই ফিডব্যাক প্রদান করে বা এইসব দেখে বেড়ায়। যেমন ঢাকায় কিছু প্রতিষ্ঠান আছে, যেমন আপনাদের প্রতিটা একটা প্রতিষ্ঠানে একটা আয় ব্যয়ের হিসাব আছে না, প্রতি প্রতিষ্ঠানে একটা আয় ব্যয়ের হিসাব থাকে, থাকে না? জি স্যার, থাকে স্যার। যেমন আজ সুন্নাহ ফাউন্ডেশনের নাম তো শুনেছেন, আজ সুন্নাহ ফাউন্ডেশন, জি স্যার। জি স্যার। শায়েখ শায়েখ আহমদুল্লাহ, যিনি ওই প্রতিষ্ঠানের কর্ণধার। তো আজ সুন্নাহ ফাউন্ডেশনে কি করে, আজ সুন্নাহ ফাউন্ডেশনে কিন্তু এই যে বাৎসরিক যে আয় ব্যয়ের হিসাব, কারণ ইনাদের টাকা কিন্তু আসে বিভিন্ন সংস্থা, বাইরের দেশ থেকে, অন্য মানুষের টাকা, নিজেদের টাকা কিন্তু না, নিজেদের পকেটের টাকা কিন্তু এনারা খরচ করে না। এগুলো, এই টাকাগুলো আসে বাইরের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অর্গানাইজ, বিভিন্ন বড় বড় কোটিপতি যারা আছে তারা এই টাকাগুলা তাদের দেয়। এখন এই টাকাগুলা যে তারা সঠিকভাবে ব্যবহার করছে কিনা, কোনো দুর্নীতি করছে কিনা, সেই জন্য এরা নিজেদের ভিতরে আয় ব্যয়ের হিসাব এবং বছর শেষে একটা হিসাব করে যে কোথায় কত টাকা খরচ হয়েছে, কোথায় কত টাকা আয় হয়েছে, ব্যয় হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে কিনা। এইটা যদি তারা নিজেরা করে তাহলে দেখা যায় যদি দুর্নীতি করে তাহলে কিন্তু সেটা ঢেকে ফেলবে, তাই না?
নিজেদের দুর্নীতি কি করবে, ওইটা লুকায় ফেলবে। এই জন্য এই হিসাবটা করায় বাইরের একটা প্রতিষ্ঠান দিয়ে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসে। ঢাকাতে এই প্রতিষ্ঠানগুলো আছে, খুলনাতেও আছে, সব জায়গায় সারা বাংলাদেশে আছে। আমরা করাই না বিধায় আমরা জানি না। এই ধরনের প্রতিষ্ঠান আছে যারা কি করে, যাদের কাজই হলো আপনার প্রতিষ্ঠানে যাবে, গিয়ে আপনার প্রতিষ্ঠানের এই কাজগুলা করে দেবে, আয় ব্যয়ের হিসাব হোক বা অন্য কোনো কাজ হোক, সেটা নিখুঁতভাবে করে একটা লিখিত দিয়ে তাদের একটা সিল দিয়ে আসবে, এবং তারা গভর্নমেন্ট অথরাইজড, মানে সরকার থেকে অনুমোদিত। তারা সব হিসাব নিকাশ করে দেখবে, দেখে লিখিত দিয়ে আসবে, না এদের হিসাব নিকাশ সব ঠিক আছে, দিয়ে একটা সিল মেরে দিয়ে আসবে, দিয়ে তাদের সিল স্বাক্ষর দিয়ে আসবে। তার মানে প্রতি বছর বছর আমাদের আয় ব্যয় হিসাব অন্য একটা প্রতিষ্ঠান এসে করে দিয়ে যায়, অর্থাৎ আমাদের এখানে কোনো দুর্নীতিই নাই। তো ঠিক তেমন আপনি স্যার যেটা আপনার, আমরা অডিট ফার্ম বলি আর কি। হ্যাঁ অডিট, স্যার এটা কি অডিট, অডিটের অডিট, মতন তাই তো? হ্যাঁ অডিটের মতো, রাইট, অডিটের মতো। এটা অডিটই বলা যায়, এটাও একটা এক প্রকার অডিট। তো অডিট ওরকম আমরা কিন্তু অন্যান্য অর্গানাইজেশনকে দিয়েও আমার ফিডব্যাক নিতে পারি। এরপরে ইন্ডিভিজুয়াল লার্নারদের নিতে পারি, এমপ্লয়ীদের নিতে পারি, অ্যাপ্রেন্টশিপ অ্যান্ড ট্রেইনিদের নিতে পারি, আমাদের স্টুডেন্ট তাদের মাধ্যমে নিতে পারি। বা যদি কোনো অ্যাপ্রেন্টশিপ থেকে থাকে, যে যে আমার আন্ডারে থেকে কাজ শিখতেছে বা কিছু টাকা ইনকাম করবে, আমার কাছে থেকে কাজ শিখবে, পাশাপাশি সে কিছু টাকাও ইনকাম করতেছে, তার কাছ থেকেও আমি নিতে পারি। এই বলো তো আমার কাজ কেমন, বা তুমি তো আমার সাথে এতদিন ধরে থাকো, বা তুমি তো আমার স্টুডেন্ট, এভাবে আমরা নিতে পারি। এটাই হলো শেকিং ফিডব্যাক। ক্লিয়ার সবাই? আর যদি বলে যে পিয়ার ফিডব্যাক, পিয়ার পিয়ার, যদি বলে PEER পেয়ার ফিডব্যাক, তাহলে কিন্তু এটা সাধারণত কলিগের কাছ থেকে নেওয়া হয়, কলিগদের কাছ থেকে, বা আপনার পাশে যে থাকে পিয়ার। পিয়ার বলতে কি ভালোবাসার মানুষ বোঝায় না? সিবিটি এর বাসায় স্যার স্যার এইটা এটাকে জোড়া বোঝাই। পিয়ার বলতে ভালোবাসার মানুষ বোঝায়। হ্যাঁ, তো পিয়ার ফিডব্যাক ফর্ম কিন্তু আমাদের এভিডেন্সের একটা অংশ, একটা এভিডেন্সে একটা ফর্ম আছে যেটা পিয়ার ফিডব্যাক ফর্ম। এটা এভিডেন্সে যখন যাব তখন আমরা আরো ভালো করে বুঝবো। তো শেকিং ফিডব্যাক অন ওয়ার্ক ম্যানেজমেন্ট স্কিল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপ, এটা নিয়ে কি আর আলোচনা করার দরকার আছে? জি না স্যার। ওকে, তাহলে নেক্সটে চলে যাই। এটা ভেরি ভেরি দিয়ে রাখেন, এটা ভেরি ভেরি দিয়ে রাখবেন, 46 নাম্বার স্যার, পেজ। এখানে অর, একটু প্রশ্ন আছে স্যার। জি যেমন জি, 45 পেজে হচ্ছে আপনি উপরের দিকে কিছু আছে যে টিম বিল্ডিং, এগুলা গ্যাপ রেখে তারপর হচ্ছে নিচে থেকে পড়াইছেন, মানে আচ্ছা ওগুলা আচ্ছা, কি পড়তে হবে না? না ওগুলা শুধু রিডিং করবেন, ঠিক আছে? আর এরপরেও যদি বুঝতে না পারেন তাহলে আমাকে একটা মেসেজ করে দিবেন যে স্যার আমি এখানে বুঝতে পারিনি, আমি আপনাকে ভয়েসের মাধ্যমে সেটা সুন্দর করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, কারণ মানে আমরা যদি পুরো সিভিএলএমটা ধরি তাহলে আপনাদের আসলে ওই এই পুরনো সিভিএলএম আর পরীক্ষা দেওয়া হবে না, আর নতুন সিভিএলএম পরীক্ষা দিতে হবে, এবং অনেক দেরি হয়ে যাবে যেহেতু রিঅ্যাসেসমেন্টের ব্যস্ত। এই জন্য আর আমরা কিন্তু অনেক বিস্তারিত কথা বলে বলে আর কি করছি। যদিও আমি কয়েকটা ক্লাস করেছি ঢাকাতে কয়েক জায়গায়, তো ওখানে দেখতাম যে শুধু পড়া দিত, বলতো যে মেইনটেইন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, এখান থেকে এইটুকু মুখস্থ করে ফেলবেন। আমি বললাম জি স্যার ঠিক আছে, বেশ, শেষ, পরের পেজে চলে যেত। তা আমরা এখন যেটাতে আছি এটা হলো মেইনটেইন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, এটা স্যার ভেরি ভেরি দিয়ে বেনিফিট রাখেন। ইম্পর্টেন্ট কোনটা বললেন স্যার, এর আগেরটা বলেছেন? এটা এই যে মেইনটেইন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, এইটা ও আচ্ছা। এইটা ভেরি ভেরি দিয়ে রাখেন। আর টাইম ম্যানেজমেন্ট স্কিল, ওইটা ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, এর মানে হলো যে ক্লায়েন্টকে খুশি রাখার জন্য, মানে আমার যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টকে আমি সন্তুষ্ট রাখার জন্যই কি কি করতে পারি, বা ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখার জন্য কি করা যায়, বা কি কি বিষয় গুরুত্ব দিতে হবে, সেটাই হলো ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ। মেইনটেইন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ বলতে বোঝাইছে যে কি কিভাবে মেইনটেইন করতে পারি আমি বিষয়টা। তো এনশিওরিং নিডস অ্যান্ড এক্সপেকশন অফ ক্লায়েন্ট, মানে ক্লায়েন্ট কি চায়, ক্লায়েন্ট কি এক্সপেকশন করে, মানে এক্সপেকটেশন করে ক্লায়েন্ট কোনটা এক্সপেকটেশন করে, সেইটা আমাকে জানতে হবে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এরপরে কি, ডেভেলপিং কমিউনিকেশন টু মেইন ক্লায়েন্ট রিলেশনশিপ, মানে ক্লায়েন্টের সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেন সম্পর্কটা আরো গাঢ় হয়। অর্থাৎ ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক এবং যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, তার মাধ্যমে ক্লায়েন্টকে খুশি রাখা যায়। ক্লায়েন্ট কি চাচ্ছে সেই অনুসারে কাজ করে ক্লায়েন্টকে খুশি রাখা যায়। এরপরে আছে ডেভেলপমেন্ট প্রসেস টু ইভালুয়েট অ্যান্ড ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, মানে ক্লায়েন্ট যেটা চাইছে
এখন আপনি যদি সেটা দিতে না পারেন তাহলে তো ক্লায়েন্ট খুশি হবে না, হবে? ক্লায়েন্ট যেটা চাইছে সেটা যদি আপনাকে দিতে হয় তাহলে কিন্তু আপনার নিজেকে ইমপ্রুভ করতে হবে বা আপনার প্রোডাক্টকে ইমপ্রুভ করতে হবে। আপনি একটা কেক বানাইছেন, বানাই বিক্রি করছেন, করার পরে ক্লায়েন্টের এটা ভালো লাগে নাই বা মিডিয়াম ভালো লাগছে, তো ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন ছিল যে না, এই কেকটা আরো একটু মিষ্টি হলে ভালো হতো। তাহলে তাকে সন্তুষ্ট অর্জন করার জন্য বা তার সাথে ভালো বেচা কিনা করার জন্য তাহলে কি করতে হবে? আমাকে ওই কেককে পরবর্তীতে কি করতে হবে? মিষ্টি বেশি দিতে হবে। তাহলে ইভালুয়েট করতে হবে আর ইমপ্রুভ করতে হবে কি আমার নিজেকে। ডেভেলপিং প্রসেস টু ইভালুয়েট অ্যান্ড ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, মানে ক্লায়েন্ট যা চায় সেই অনুপাতেই কাজ করতে হবে। তো মেইনটেইন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, এটা বাংলায় আমি এমনি বলে দিয়েছি বোঝানোর জন্য, এই ইংরেজিতে মুখস্থ করবেন, এটা খুবই ইম্পর্ট্যান্ট। শর্ট কোশ্চেনে আসার সম্ভাবনা থাকে, হ্যাঁ। এটা নিয়ে আর আলোচনা করব না? বুঝতে পেরেছেন? যদি কেউ বুঝতে পারেন আমাকে একটু বলেন, সে একটু বলেন। স্যার বুঝতে পারছি, কিন্তু কোশ্চিন কিভাবে আসবে এটা একটু ক্লিয়ার করেন। শর্ট কোশ্চেন আসতে পারে মেইনটেইন ক্লায়েন্ট ফোকাস অ্যাপ্রোচ, মানে আপনি কিভাবে মেইনটেইন করবেন, তখন এগুলা লিখে দেবেন। এনশুয়ারিং নিডস অ্যান্ড এক্সপেকটেশন অফ ক্লায়েন্ট, ক্লায়েন্ট কি আশা করে বা কি চায়। তারপর কি ডেভেলপমেন্ট কমিউনিকেশন টু টু মেইনটেইন ক্লায়েন্ট রিলেশনশিপ, তার সাথে ভালো যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হয়, ভালো সম্পর্ক তৈরি করে তাকে খুশি করা যায়। তারপরে ডেভেলপমেন্ট প্রসেস টু ইভালুয়েট অ্যান্ড ইমপ্রুভ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্টের সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে ডেভেলপ করা বা নিজের প্রোডাক্টকে ডেভেলপ করা যেতে পারে, বা ক্লায়েন্ট আমার কাছ থেকে যেটা নিচ্ছে সেটা আমরা ডেভেলপ করব ঠিক যেমনটা ক্লায়েন্ট চায়, তাহলেই ক্লায়েন্টকে খুশি করা যাবে। ক্লায়েন্টকে কিন্তু পাম্পট্টি দিয়ে খুশি করা যাবে না, কাজ দিয়ে খুশি করতে হবে। আপনি আপনার ক্লায়েন্টকে, আপনার কেকের দোকান আছে, এখন আপনি কেকটা বানাইছেন ভীষণ খারাপ, এখন ক্লায়েন্ট এসে ওই কেকটা খাবে, খাওয়ার আগে মনে করেন আপনি তার সম্পর্কে প্রশংসা করলেন 20টা। আমরা প্রশংসা করলে খুশি হই না? প্রশংসা করলে খুশি হয় না এমন কেউ আছে এখানে? তাই স্যার। নাই, সবাই তাহলে প্রশংসা করলে খুশি হয়। তা আপনি আপনার যে ক্লায়েন্ট আসছে, আপনার একটা কেকের দোকান আছে, এখন ক্লায়েন্ট দোকানে আসার সাথে 20টা প্রশংসা করছেন, সে তো ভীষণ খুশি। এইবার কেক কিনছে একটা, কেকটা এত জঘন্য, গালে দিছে, দেওয়ার পরে আপনি বুঝতে পারছেন যে কেক পছন্দ হয় নাই, তখন যদি আরো 10টা প্রশংসা করেন, ও খুশি হবে না বেজার হবে? তখন আর কোনো প্রশংসায় কাজ হবে? রাগ করো স্যার। তা আরো রাগ করবে। ঠিক আছে, তো প্রশংসা করে ক্লায়েন্টকে খুশি করা যাবে না, নিজের মানকে ডেভেলপ করতে হবে, আমাদের স্ট্যান্ডার্ড বজায় রাখতে হবে, স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, এখন ক্লায়েন্টকে যে খুশি করব, ক্লায়েন্ট কারা? দোকানের ক্লায়েন্ট তো বুঝলাম যে কেকের দোকানের ক্লায়েন্ট যারা কেক পছন্দ করে তারা। আইসক্রিমের দোকানের ক্লায়েন্ট তো আমাদের ফিমেল মেয়েরা, অর্থাৎ মেয়েরা বেশি আইসক্রিম পছন্দ করে। ফুচকার দোকানের ক্লায়েন্টও মেয়েরা। এখন হ্যাঁ, আমাদের তো, ছেলেরাও বেশি খায় আইসক্রিম আর ফুচকা, শুধু মেয়েরা খায় না। আচ্ছা ছেলেরাও বেশি খায়। এখানে হচ্ছে টিভিএড ক্লায়েন্ট কারা? আচ্ছা, এখন আমরা জানবো টিবেট ক্লায়েন্ট কারা, কারণ আমরা তো টিবেট সেক্টরে আছি। তো টিবেট ক্লায়েন্ট কারা হতে পারে? ইন্ডিভিজুয়াল লার্নার, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিসশিপ, ট্রেইনি, ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট, এন্টারপ্রাইজ অফ ইন্ডাস্ট্রি। তো এত পড়ার দরকার নেই। স্টুডেন্ট, লার্নার, ইন্ডাস্ট্রি, অ্যাপ্রেন্টিসশিপ, এরা এটা এরা হচ্ছে টিবেট ক্লায়েন্ট। অর্গানাইজেশন আছে বিভিন্ন, বিভিন্ন এজেন্সি আছে, তারাও আমাদের ক্লায়েন্ট, টিবেটের ক্লায়েন্ট। তো এগুলো কিন্তু মুখস্থ করার কিছু নেই, এগুলো তো বুঝি আমরা, তাই না? যে টিবেটের ক্লায়েন্ট কারা, আপনিও কিন্তু টিবেটের ক্লায়েন্ট। এটা কি বুঝতে পেরেছি? মানে জি টিবেটের ক্রেতা কারা? ক্লায়েন্ট মানে তো সাধারণত আমরা ক্রেতা বুঝি, তা আমরা মনে করেন এখানে ক্রেতাই বুঝতেছি, যে কেকের দোকানের একটা ক্রেতা হলো যারা কেক পছন্দ করে তারা। চকলেটের দোকানের ক্রেতা হলো বাচ্চারা এবং যারা চকলেট পছন্দ করে তারা। তো ঠিক টিভেট ইনস্টিটিউটের ক্লায়েন্ট কারা? যারা টিভেটের সাথে সংযুক্ত, তারা টিভেটের ক্লায়েন্ট। তার ভিতরে আছে ইন্ডিভিজুয়াল লার্নার, স্টুডেন্ট, অ্যাপ্রেন্টিসশিপ, অ্যাপ্রেন্টিস, ট্রেইনিস, ক্যান্ডিডেট ফর অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্ট ক্যান্ডিডেট, এন্টারপ্রাইজ অফ ইন্ডাস্ট্রি, ট্রেনিং অর অ্যাসেসমেন্ট অর্গানাইজেশন, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অর এজেন্সি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তো আমাদের 1 নম্বর সিভিএলএম যেটাকে আমরা বলি, অর ইফেক্টিভলি উইথিন বাংলাদেশ টিবেট সেক্টর, এটা আজকে
এই মুহূর্তে আসলে সমাপ্তি ঘোষণা হয়েছে। আমাদের মোটামুটি একটা অ্যাচিভ হয়েছে আমি আশা করছি। আর এখান থেকে আমি কিছু কোশ্চেন শুরু থেকেই আলাদা করেছি, শেষ পর্যন্ত যেতে পারিনি, সময় পাইনি। তো আমরা এগুলো একটু দেখে নিই। আমি কিন্তু এগুলার উপরেই পরীক্ষা নিব, আগে থেকেই প্রশ্ন ফাঁস করে দিচ্ছি। আমি এটাই দিয়ে দিব, এটাই আপনারা আর কি অ্যাসেসমেন্ট দিবেন। পরীক্ষা নিব না, অ্যাসেসমেন্ট নিব। এখানে সব শর্ট কোশ্চেনই আছে, আবার এমসিকিউ শর্ট কোশ্চেনের মতো করে তৈরি করে দিয়েছি। তো সবাই মনে মনে দেখেন উত্তর পারেন কিনা, বলার দরকার নাই। টিবেট রিফর্ম এজেন্ডা হ্যাভ মাল্টিপল ইন্টাররিলেটেড আউটপুটস হুইচ ইনক্লুড, 1 নাম্বার। 2 নাম্বারটা একজন পড়েন তো। What are the main What features are the main features of development policy? ওকে, 3 নাম্বার একজন পড়েন। What is the BNQF level a person need to attain to become skilled? বাকিটুকু দেখা যাচ্ছে না। স্কিল ওয়ার্কার। Skilled worker. 4 নাম্বার। What is the reason of having prevoke 1 and prevoke 2 in the framework? বাহ, দারুণ। What হোয়াট is ইজ the কম্পিটেন্সি অ্যান্ড competency and টাইপ অফ type of কম্পিটেন্সি? competency? সহজ হয়ে গেছে এই প্রশ্নটা। কি ফিচার্স Key অফ feature of কম্পিটেন্সি? competency. Key feature Difference of between competency. competency and skills. Difference between competency and skill. Write down Write the down dimension dimension of of competency. এইটার উত্তর দেবেন, Yeah. 9 নাম্বারের উত্তর। 9 নাম্বারটা উত্তর দেবেন কে, আমি একটু দেখে নি, বলে দিই। 9 নাম্বারটা উত্তর দেবেন এমডি সজীব আলী, আছেন? জি স্যার, আছে স্যার। ওকে, আপনি 9 নাম্বারটার উত্তর দিবেন। এটা এমসিকিউ Precise থেকে আমি with নিয়েছি, মনে করেন এটা একটা এমসিকিউ, কিন্তু আমি শর্ট কোশ্চেন আকারে দিয়েছি, কারণ এমসিকিউ তৈরি করতে আসলে অনেক সময় লাগে। হ্যাঁ, যার জন্য আমি এগুলা, আপনাদের শর্ট কোশ্চেন ভালো করে বোঝেন করেন, আপনাদের এমসিকিউ এমনিও হয়ে যাবে আশা করছি। এটা এমসিকিউ এর মতো, কিন্তু আমি শর্ট কোশ্চেন আকারে বানিয়েছি। এটা একটু yes পড়েন। sir. 9 নাম্বারটা। Precise with team member on print job requirement whose dimensions are covered. হুম, এটা স্যার জব রোল এনভায়রনমেন্ট হবে স্যার। কেন জব রোল এনভায়রনমেন্ট হবে? এটা স্যার টিম মেম্বার কথাটা উল্লেখ আছে স্যার। শুধু টিম মেম্বার উল্লেখ থাকলে এই যে জব রোল এনভায়রনমেন্ট হবে এমনটা কিন্তু না আসলে। কারণ আমরা কিন্তু আগের দিন ওই যে অনেকগুলা কোশ্চেন সমাধান করেছিলাম যেখানে টিম মেম্বার উল্লেখ ছিল কিন্তু জব রোল এনভায়রনমেন্ট হয়নি উত্তর। জি স্যার। এটা জব রোল হবে, কিন্তু আসলে সব সময় যে টিম মেম্বার থাকলে জব রোল হবে ব্যাপারটা এমন না। এটা কে বুঝাই দিতে পারবেন? স্যার কে এটা যে পারবেন? জব রিক্রুটমেন্টটা স্যার হচ্ছে টিম মেম্বারদেরকে স্যার ওই যে বোঝাচ্ছে, এই জন্য স্যার এটা জব রোল এনভায়রনমেন্ট হবে স্যার। আচ্ছা, আমাদের সিবিএলএম এ ডাইমেনশন অফ কম্পিটেন্সির পরে একটা চার্ট দেওয়া আছে একটা ফটোকপি মেশিন নিয়ে। স্যার টাস্ক স্কিলস হবে। টাস্ক স্কিল হবে? বা মাশাআল্লাহ, কে বলছেন টাস্ক স্কিল হবে? হ্যাঁ স্যার, মনে হয় জব রোল এনভায়রনমেন্ট স্কিল হবে এটা স্যার। এখন আবার বোঝাতে পারলেন না কিন্তু। আচ্ছা শোনেন, প্রথমে যেটা আছে এটা কি আছে বলেন তো? LIAISE। লেজিস। আচ্ছা, লেজিস। এটার মানে হলো যোগাযোগ করা। হ্যাঁ, With এটার team মানে হলো members. যোগাযোগ One করা printer. উইথ টিম মেম্বার, মানে টিম মেম্বারের সাথে যোগাযোগ করে ওয়ান প্রিন্ট, একটা প্রিন্ট করবে জব রিকোয়ারমেন্ট অনুযায়ী। জব রিকোয়ারমেন্টস অনুযায়ী। হ্যাঁ, টাস্ক স্কিল হবে। টিম মেম্বারের সাথে এটা জব রোল এনভায়রনমেন্ট হবে। হ্যাঁ হ্যাঁ, এটা জব রোল হবে স্যার, কোনো হ্যাঁ টাস্ক হবে না। রাইট, জব রোল আমি এনভায়রনমেন্ট হবে। আগে বলছি। জব রোল হয়ে হ্যাঁ। হবে। কেন হবে? এই দেখেন, যোগাযোগ করতে বলছে কার সাথে? টিম মেম্বারের সাথে যোগাযোগ করা, জি টিম স্যার। মেম্বারের সাথে যোগাযোগ করা, তারপরে প্রিন্ট করছে জব রিকোয়ারমেন্ট অনুযায়ী। তা টিম মেম্বারের সাথে যোগাযোগ করে একটা কাজ করেছে, সেটা তো জব পরিবেশ রোল এনভায়রনমেন্ট হবে। শুধুমাত্র যদি বলতো যে প্রিন্ট, শুধুমাত্র বললো যে সাদিয়া প্রিন্ট দি পেজ, সাদিয়া একটা পেজ প্রিন্ট করতেছে বা সাদিয়া একটা পেজ প্রিন্ট করতেছে, সেটা হলো টাস্ক স্কিলস, সাদিয়া একটা কাজ করছে। কিন্তু এখানে টিম মেম্বারের সাথে কোলাবরেট করে, এই যে যোগাযোগ করে
টিম মেম্বারের সাথে যোগাযোগ করে কিন্তু প্রিন্টটা করতেছে জব রিকোয়ারমেন্ট অনুযায়ী, এই জন্য একটা জব রোল এনভায়রনমেন্ট। আরেকটা ধরি, তারপরে আমরা আজকের সেশন একটু গল্প করে শেষ করে দিব। এবার আমরা যাব জামির উদ্দিনের কাছে। জামির উদ্দিন স্যার আছেন প্লিজ? জি স্যার, জি স্যার। ওকে, নোয়িং হাউ অ্যান্ড হোয়াই থিংস আর ডন, হুইচ ডাইমেনশন আর কভার্ড? স্যার এটা হলো কম্পিটেন্সি কি ফিচার? হ্যাঁ, কম্পিটেন্সির কি ফিচার্স, কিন্তু কোন ডাইমেনশন ফলো করবে? যদি ডাইমেনশনের দিকে খেয়াল করি আমরা, নোইন স্যার এটা টাস্ক ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট স্কিল। আচ্ছা, আর কেউ দেখি। স্যার এটাই হবে টাস্ক টাস্ক ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট স্কিল। টাস্ক ম্যানেজমেন্ট স্কিলের বিপক্ষে কয়জন আছেন? পক্ষে হবে, কারণ নোয়িং হাউ মানে এটা মাস জানতেই হবে, হ্যাঁ মধ্যে, তাহলে এটা ওই হাউ ডাইমেনশনে অ্যান্ড হোয়াই থিংস হ্যাঁ আর ডান। কেউ আছেন টাস্ক ম্যানেজমেন্টের বিপরীতে? কেউ আছেন কিনা? না স্যার, টাস্ক কেউ নেই? ম্যানেজমেন্ট। বাহ, ভেরি গুড। এটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হবে। নোয়িং হাউ অ্যান্ড হোয়াই মানে জানতে হবে স্যার এবারে প্রশ্ন করার হাউ দায়িত্বটা যদি অ্যান্ড আপনারা হোয়াই, দিত কেন স্যার। এবং কিভাবে হয়। হ্যাঁ, এটা টাস্ক ম্যানেজমেন্ট স্কিল হবে। বাহ, ভেরি গুড। আরেকটা, এবার একটা ম্যাডামদের জিজ্ঞাসা করি। নুসরাত জাহান ম্যাম আছেন? স্যার আমি নাই, বলেন। সিলেক্ট দি রাইট পেপার অ্যান্ড ফাংশনস হুইচ ডাইমেনশন আর কভার্ড। 19 নাম্বার। সিলেক্ট দ্য রাইট পেপার অ্যান্ড ফাংশনস, এটা হচ্ছে কন্টিজেন্সি। কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট স্কিল। বাহ, আর কেউ? স্যার টাস্ক ম্যানেজমেন্ট স্কিলস। কে বলেছেন, নাম কি? সাবিনা। স্যার এটা আচ্ছা, কন্টিনজেন্সি কতজন কন্টিনজেন্সির পক্ষে? বিপক্ষে স্যার। সবাই বিপক্ষে? একজনও পক্ষে নেই, শুধু একজন বলেছে। আচ্ছা, সিলেক্ট সিলেক্ট দ্য রাইট দি পেপার রাইট অ্যান্ড পেপার অ্যান্ড ফাংশনস। ফাংশনস। এখানে দুইটা কাজ করতে বলেছে কিন্তু। জি, প্রথমে কি টাস্ক বলছে? সিলেক্ট ম্যানেজমেন্ট দি রাইট স্কিল। পেপার মানে টাস্ক সঠিক ম্যানেজমেন্ট যে স্কিলই হবে। রাইট টাস্ক ম্যানেজমেন্ট স্কিল। প্রথমে ম্যানেজমেন্ট আমাদের স্কিল সঠিক এটা। যে পেপারটা সেটা সিলেকশন করতে বলছে, করার পরে অ্যান্ড ফাংশনস, ফাংশনটাও ওকে করতে বলছে। এই জন্য এটা কি হবে? টাস্ক ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্কিল। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট স্কিল। বাহ, ভেরি গুড। যেহেতু এখানে একসাথে দুটা কাজ করা হচ্ছে সেই জন্য টাস্ক ম্যানেজমেন্ট হ্যাঁ, স্কিল। দুইটা একের অধিক করা হচ্ছে, এই জন্য। যদি এখানে 4টা কাজ করতে বলতো তাইলে? টাস্ক ম্যানেজমেন্ট। এটা তাহলে মাল্টিপল টাস্ক, এই জন্য। হ্যাঁ, মাল্টিপল টাস্ক, রাইট। বাহ, ভেরি গুড। খুব ভালো লাগছে যে আপনারা পারছেন। বাকি প্রশ্নগুলো আমি এখনো তৈরি করে পারিনি। আর আজকে যেগুলো আমরা পড়িয়েছি, যে রেঞ্জ স্টেটমেন্ট, ইনফরমেশন আর ইনক্লুড, লেজিসলেশন সাচ এস। এভিডেন্স গাইড কি একটু বলেন তো কেউ আমাকে? সাদিয়া বলেন। সাদিয়া ম্যাডাম আছেন? জি স্যার আছি। হ্যাঁ, বলেন এভিডেন্স গাইড কি জিনিস? এভিডেন্স গাইডস এমন একটা গাইড যেখানে আহ, মানে স্যার বুঝতেছি কিন্তু বলতে পারতেছি হ্যাঁ, ওই না। যেটুকু বুঝতেছেন, যা বুঝতেছেন সেটাই আমারে বুঝান। আপনাকে ইংরেজিতে বলতে হবে না, আপনি বাংলায় বুঝান আমাকে। যা বুঝেন সেটাই বুঝাইতে পারলেই তো হয়েছে। আপনার মনের কথা আমাকে বোঝান। এভিডেন্স গাইডের ভিতরে কম্পিটেন্সির যে ইয়েটা সেগুলো সব মানে অ্যাসেসমেন্টের অ্যাসেসির সব কিছু এভিডেন্স গাইডের ভিতরে থাকে এবং শেষে হলো যে মানে সে যেটা মানে কম্পিটেন্সি অর্জন করেছে সেটা তার অ্যাসেসমেন্টের পরে সেই এটা প্রমাণ মানে দেওয়া হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা একটু সুমি দাস আছেন? স্যার আছি স্যার, কিন্তু এভিডেন্স গাইডটা পারবো না স্যার আমি। কেন পারবেন না? গতদিনও স্যার, আপনার কাছে কি যেন জিজ্ঞাসা করেছিলাম। জি স্যার, আমি একটু বাইরে গেছি, তখনই আপনি আমাকে ডেকেছেন, আমি শুনতে পেয়েছি, বাট আচ্ছা, স্যার আমি বলবো। সরি স্যার। কে বলতে চাচ্ছেন? নাম বলেন তো একটু। আমি বলছি স্যার। স্যার আমি নুসরাত বলছি। হ্যাঁ, নুসরাত বলেন। এভিডেন্স গাইড হলো একটা চেকলিস্ট বা নির্দেশিকা,
যেটা অ্যাসেসরকে প্রপার জাজমেন্টের জন্য সাহায্য করবে যে কিভাবে এভিডেন্সটা সে কালেক্ট করবে, আর এভিডেন্স কালেক্ট যাচাই বাছাইয়ের মাধ্যমে সে বুঝতে পারবে যে ট্রেনি আসলে নলেজ, স্কিল, অ্যাটিটিউড কতটা অর্জন করতে পেরেছে। বাহ, ভেরি গুড, খুব চমৎকার হয়েছে তো। আচ্ছা, এভিডেন্স গাইডটা আমি আরেকটু আলোচনা করি। সাদিয়া একটু ভালো করে শোনেন। জি স্যার। এভিডেন্স মানে হলো কি? এভিডেন্স মানে কি? প্রমাণ। প্রমাণ। আচ্ছা, ছোটবেলায় কি গাইড পড়েছি আমরা কেউ? হ্যাঁ। গাইড পড়েছি না? অবশ্যই স্যার, অবশ্যই। জি স্যার, অনুসরণ করছি। 5, 6 এই সময় কিন্তু গাইড পড়েছি। গাইডে কি ছিল? নির্দেশনা ছিল না, বইয়ের নির্দেশনা। ওই বইটা কিভাবে পড়তে হবে বা বইয়ের যে যে ব্যাখ্যা ছিল, সেই ব্যাখ্যা ছিল গাইডের ভিতরে। তো এই এভিডেন্সটা কি করে কালেক্ট করতে হবে, এই এভিডেন্সটা কিভাবে সংগ্রহ করতে হবে, এভিডেন্স গাইডের কাজ হলো সেটা, মানে কিভাবে আমরা কালেক্ট করবো। এবং কালেক্ট করার পরে এভিডেন্স গাইড হলো একটা চেকলিস্ট বা নির্দেশিকা, যেহেতু গাইড বলা আছে, এভিডেন্স গাইড একটা চেকলিস্ট বা একটা নির্দেশিকা, যেটা একজন অ্যাসেসরকে সাহায্য করে। কি জন্য? এভিডেন্স কালেক্ট করার জন্য সাহায্য করে। যে সে যে ক্যান্ডিডেটের অ্যাসেসমেন্ট নিচ্ছে বা ট্রেনির অ্যাসেসমেন্ট নিচ্ছে, সে সঠিকভাবে কম্পিটেন্সি অর্জন করেছে কিনা সেই প্রমাণপত্র রাখতেও কিন্তু সাহায্য করে এভিডেন্স গাইড, তাই না? ক্লিয়ার? জি জি ক্লিয়ার স্যার। স্যার। আর একটা কোশ্চেন, আমরা এই কোশ্চেনটা একটু সমাধান নিয়ে আজকের মতো আমরা সেশন এখানে শেষ করব। এটা বলবে মদিনা, মদিনা জাহান। 14 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আপনি বলবেন। মদিনা জাহান ম্যাম আছেন? মদিনা জাহান ম্যাডাম কি আছেন? স্যার আসি স্যার, হ্যালো। আচ্ছা, ওই যে জজ কোর্টে কিন্তু বলে যে অমুক আসামি হাজির। বলেন ম্যাডাম 14 নাম্বারটা। হোয়াট ইজ দি পারফরমেন্স ক্রাইটেরিয়া অ্যান্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া? মানে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি জিনিস আর পারফরমেন্স ক্রাইটেরিয়া কি জিনিস? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? স্যার, আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা, 14 নাম্বার যে প্রশ্নটা আছে 14, পারফরমেন্স ক্রাইটেরিয়া কাকে বলে এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কাকে বলে? পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে স্যার যেগুলো হচ্ছে টাচ, যেগুলো হচ্ছে বোল্ড করা থাকে, ইটালিক করা থাকে, বোল্ড অন করা পয়েন্ট থাকে, অন ইটালিক করা থাকে। ইটালিক করা তো থাকে না, বোল্ড করা থাকে আর আন্ডারলাইন করা থাকে। আন্ডারলাইন থাকে সেটা স্যার। হলো জি রেঞ্জ অফ স্যার। ভেরিয়েবল, পারফরমেন্স ক্রাইটেরিয়া না। পারফরমেন্স ক্রাইটেরিয়াটাই আন্ডারলাইন করা থাকে, সেটাকে আমরা বলি রেঞ্জ অফ ভেরিয়েবল। আচ্ছা, আমরা মিলাই একটু ফেলছি। রোজি ম্যাডাম আছেন? জি স্যার আছে। রোজি ম্যাম হাজির। হ্যাঁ, আপনি একটু প্লিজ স্যার যদি আছে। আমাদের সাথে শেয়ার করতেন। আমার ঠিক এই মুহূর্তে এতে আসছে না। তারপরে স্যার মানে আমাদের যে সিএস অনুযায়ী যে এই জিনিসগুলো আমাদের অ্যাসেসমেন্টের জন্য পারফর্ম করতে হবে, সেটাই পারফরমেন্স ক্রাইটেরিয়া, যে স্যার আমি জায়গাগুলো। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া? অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া না তিনটা, আচ্ছা, না অ্যাসেসমেন্ট ওই দিন অ্যাসেসর আমাদেরকে যেভাবে যেভাবে অ্যাসেসমেন্ট নিবে আর কি। আচ্ছা, স্যার একটা হলো পারফরমেন্সটা, একটা হলো অ্যাসেসমেন্ট, একটা হলো অ্যাসেসমেন্ট সেন্টারে বা ওই দিন যেটা করা হয় সেটা হলো অ্যাসেসমেন্ট। আর পারফরমেন্স হলো ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে ইন্ডাস্ট্রিতে যেটা পারফর্ম করা হয় সেটা হলো পারফরমেন্স স্ট্যান্ডার্ড। হ্যাঁ, সেটাও। আর কেউ কে কে পারবেন একটু হাত তোলেন তো। স্যার আবার আমি একটু চেষ্টা করি স্যার। হ্যাঁ, অবশ্যই। স্যার মনে করেন কি যে কোনো একটা কাজ আমি কিভাবে করব, এটা নির্দেশনা দেওয়া থাকে, এরকম হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। স্যার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কোনো একটা কাজ করার জন্য ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী সম্পূর্ণ করা হয়, সেটাই হচ্ছে পারফরমেন্স হ্যাঁ, ক্রাইটেরিয়া। তাও নেওয়া যেতে পারে। সাবিনা হাত তুলেছে, দেখি সাবিনা ম্যাম কি বলে। হ্যাঁ আমি ইংলিশে মুখস্থ করছি, ওইটার সংজ্ঞাটা বলতে পারবো। ইংলিশে মুখস্থ করে ফেলেছেন?
জি স্যার, মানে আগে ছিল আগে ইংরেজি মুখস্থ করার আগে কিন্তু বাংলা একটু বোঝার চেষ্টা করবেন সবাই, না হলে কিন্তু মনে থাকবে না। কম্পিটেন্স পারফরমেন্স ক্রাইটেরিয়া হচ্ছে স্যার যে আমরা মানে যখন কাজটা করব, মানে স্কিলস, অ্যাটিটিউড, নলেজ, মানে স্ট্যান্ডার্ড অনুযায়ী মানে রিয়েল ওয়ার্কে কাজটা করব। আর হচ্ছে আর এই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাসেসর এসে দেখবে যে আমার কাজটা কমপ্লিট হয়েছে কিনা। আর ট্রেনিং পিরিয়ডে যেটা, এটা হচ্ছে পারফরমেন্স ক্রাইটেরিয়া। আচ্ছা, ভেরি গুড, আমরা অনেক অনেক তথ্য পেলাম। এবার আমি একটু শেয়ার করি সবার সাথে, মানে একটু যোগ করি। স্যার অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এরকম না যে একজন প্রার্থী সে কম্পিটেন্ট হওয়ার যোগ্য কিনা তার সকল যাচাই বাছাই করা যে মানদণ্ডটা, সেটাই অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া স্যার। স্যার দুইটা হ্যাঁ, একই সেটাও আমরা নিতে পারি। জিনিস। হ্যাঁ, সবাই কিন্তু যথার্থই বলেছেন এবং সবাই কিন্তু মূল্যবান মূল্যবান এবং খুব সুন্দর সুন্দর মতামত দিয়েছেন। মানে কারোরটা যে ফেলে দিব ব্যাপারটা এমনটা নেই, মানে রাখতে হবে, কিছু না কিছু অ্যাসেসমেন্ট রাখতে হবে। ক্রাইটেরিয়া মূলত না স্যার, মানে আপনি এমন একটা দেন না মানদণ্ড। দেন, ভুলগুলো ফেলে দেন। আচ্ছা, এবার আমি একটু বলে দিই। হ্যাঁ, আমি একটু সহযোগিতা করি সবার সাথে, সবার কাছাকাছি গেছে এবং ভালো হয়েছে। পারফরমেন্স ক্রাইটেরিয়া, প্রথমে পারফরমেন্স ক্রাইটেরিয়া নিয়ে আমি একবার বলবো, বলার পরে পারফরমেন্স ক্রাইটেরিয়া কি এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি আরো একবার বলবো একসাথে। পারফরমেন্স ক্রাইটেরিয়াটা হলো কোনো একটা কাজ বা কোনো একটা জব করতে গেলে সবার আগে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হবে আর রিয়েল ওয়ার্ক প্লেসে করতে হবে, তাই না? জি। তো কোনো একটা কাজ বা কোনো একটা জব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিকভাবে করার জন্য যে স্ট্যান্ডার্ড ফলো করা হয় বা যে ওয়ার্কিং প্রসিডিউর ফলো করা হয়, যে স্পেসিফিকেশন ফলো করা হয়, সেটাই হলো পারফরমেন্স ক্রাইটেরিয়া বা যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ফলো করা হয়। অর্থাৎ কোনো একটি কাজ বা কোনো একটি জব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য, মানে কাজটি সঠিকভাবে সম্পন্ন করার জন্য যে স্ট্যান্ডার্ড, যে ওয়ার্কিং প্রসিডিউর, যে স্পেসিফিকেশন অথবা যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ফলো করি আমরা, সেটাই হলো পারফরমেন্স ক্রাইটেরিয়া। ক্লিয়ার? এইবার আরো সহজে বলতে পারি আমরা, যদি আমাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এক জায়গায় চলে আসে। শুধুমাত্র পারফরমেন্স ক্রাইটেরিয়া আসলে আমরা এই উত্তরটা দিব সুন্দর করে। আর যদি পারফরমেন্স ক্রাইটেরিয়া আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া এক জায়গায় চলে আসে, বা এমনটা বলতে পারে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া এবং অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার ভিতরে পার্থক্য বলেন, এখানে হ্যাঁ, কিন্তু এটাই বেশি আসে স্যার পার্থক্য। হ্যাঁ, এটা কিন্তু বলতে পারে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার ভিতরে পার্থক্য বলেন, তখন আমরা কি বলবো? খাতা কলম বের করে রাখতে হয়, হ্যাঁ, এগুলো লিখে নিবেন সাথে সাথে। এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বের হয়ে গেছে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া, অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া, ডিফারেন্স বিটুইন পারফরমেন্স ক্রাইটেরিয়া এন্ড অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। তাহলে আমরা সর্বপ্রথম আমরা জাস্ট দুইটা পয়েন্ট উঠে দিব পারফরমেন্স ক্রাইটেরিয়া। আমরা 1 নম্বর পয়েন্ট লিখলাম, আমরা কিন্তু পার্থক্য বলছি কাকে বলে এর পরে বলবো। আমি প্রথমে পার্থক্যটা বলে দিচ্ছি। পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো সিএস এর একটা টিম, মানে সিএস এর যেটাকে পারফরমেন্স ক্রাইটেরিয়া বলে, সিবিসি থেকে সেটা বলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। পার্থক্য বলতেছি, 1 নম্বর পার্থক্য শেষ। 2 নম্বর পার্থক্য, অ্যাসেসমেন্টের দিন ট্রেইনি বা ক্যান্ডিডেট বা স্টুডেন্ট যেই নির্দেশনা ফলো করে অ্যাসেসমেন্ট দেয় বা যে স্ট্যান্ডার্ড ফলো করে, যে স্পেসিফিকেশন ফলো করে অ্যাসেসমেন্ট দেয় বা জবগুলা করে, সেটা হলো পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর অ্যাসেসমেন্টের দিন অ্যাসেসর যে স্ট্যান্ডার্ড বা যে স্পেসিফিকেশন ফলো করে অ্যাসেসমেন্ট নেয়, সেটা হলো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া অ্যাসেসরের জন্য, পারফরমেন্স ক্রাইটেরিয়া কার জন্য? ট্রেনিংয়ের জন্য, ট্রেনির জন্য বা ক্যান্ডিডেটের জন্য। এই কিন্তু পার্থক্য বলে ফেললাম আমি। পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো সিএস এর একটা টিম, আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হলো সিবিসি টিম। মানে পারফরমেন্স ক্রাইটেরিয়া যেটাতে সিএস এ পারফরমেন্স ক্রাইটেরিয়া বলে, সেটা সিবিসি তে চলে গেলে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হয়ে যায়। আর পারফরমেন্স ক্রাইটেরিয়া হলো ট্রেইনি পারফর্ম করে, আর অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া হলো অ্যাসেসর পারফর্ম করে। পার্থক্য শেষ। তাহলে এবার কাকে বলে যদি বলতে বলে দুইটা একসাথে, তাহলে আমরা এটাই বলে দেব যে অ্যাসেসমেন্টের দিন একজন ট্রেইনি যে স্পেসিফিকেশন ফলো করে অ্যাসেসমেন্ট দেয়, সেটাই হলো পারফরমেন্স ক্রাইটেরিয়া। আর একজন অ্যাসেসর যে স্পেসিফিকেশন ফলো করে অ্যাসেসমেন্ট নেয়, সেটা হলো অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ভিতরে পড়ে। সহজ। আর যদি শুধুমাত্র একটা আসে যে পারফরমেন্স ক্রাইটেরিয়া কাকে বলে, তখন আমরা ওই যে সুন্দর করে ওইটা লিখবো
কোনটা বলেন তো? যে কোনো একটি জব ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী সঠিকভাবে করার জন্য যে স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন বা ক্লায়েন্ট কোনো প্রসিডিউর বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ফলো করে যে কাজটি করা হয় সেটাই হলো পারফরমেন্স ক্রাইটেরিয়া। সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে স্যার, ক্লিয়ার। সবাই বুঝতে পারেননি? এত অল্প জন বললেন ক্লিয়ার। জি স্যার। জি স্যার, স্যার ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা, যাক, ভেরি গুড। তাহলে আজকে আমরা মোটামুটি অনেক কিছুই অ্যাচিভ করে ফেললাম এবং আমি আশা করছি আপনারা খুব সুন্দরভাবে অ্যাচিভ করতে পেরেছেন এবং আমি দেখছি যে আপনারা কিন্তু অনেক ভালো করতেছেন, অনেক ভালো করছেন। এটা আমার জন্য আসলে খুবই এই আনন্দ। ভালোটা পরীক্ষা হলে হলে ভালো হতো। হবে ইনশাআল্লাহ, সবার ভালো কিছু হবে, আমরা সেই আশা ব্যক্ত করছি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের সেশনটি সুন্দরভাবে শেষ করার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হবে পরবর্তী সেশনে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন।